হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছি? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, দেখি বাকির আসে কিনা, তারপর আমরা শুরু করব। আর এমনিতে কেউ কোনো প্রবলেম নিয়ে ডিসকাস করতে চান? আজকে আমরা অয়লার টোসেন্ট নিয়ে কথাবার্তা বলবো। অয়লার টোসেন্ট ফাংশন, এটা কি জিনিস, কি করে, এটা দিয়ে হাবি জাবি এসব দেখবো, এবং এটা দিয়ে কি কি ম্যাজিক্যাল জিনিসপত্র সলভ করা যায় সেটাও দেখবো। আচ্ছা, প্রবলেম নাম্বার সি একজন সলভ করছে, ফাহিম সলভ করছে। ফাইনালি নাম্বার বাই 2। ওকে, ওকে, ফাইন। শোভন, পরে আর ট্রাই করো নাই অন্য প্রবলেমগুলো? না ভাই, আজকে আর এটা নিয়ে বসিনি। আচ্ছা, ওকে। কন্টেস্টের টাইম যদিও শেষ। আচ্ছা, আমি কিছু প্রবলেম অ্যাড করব বলছিলাম। আহ, আচ্ছা, সেগুলো আমি এটাতেই দিয়ে দিব না, আমি 24 আওয়ার্স বাড়ায় দিই টাইমটা, 200 দিয়ে দিই, এটা চলুক। আর তোমরা পার্টিসিপেট করতে পারবে আর কি। আচ্ছা, ঠিক আছে। প্রবলেম নিয়ে যেহেতু কন্টেস্টের কথা বলা হয়েই গেছে, আমরা অয়লার টোসেন্ট নিয়ে কথাবার্তা বলা শুরু করি। নাম্বার থিওরিতে একটা খুবই ম্যাজিক্যাল একটা ফাংশন আছে, এটাকে বলা হয় ফাই। আবার এটাকে অনেকে এইভাবেও লিখে, যে কোনো একভাবে লিখলেই হয়। আসলে সেকেন্ডটা বেশি কারেক্ট, কারণ এটার মিনিং ডিফারেন্ট হয়ে যায় তখন। তো এটা একটা ইন্টিজার ফাংশন। ইন্টিজার ফাংশন বলতে এটা বুঝাইতেছি যে এটা ইনপুট হিসেবে একটা পূর্ণ সংখ্যা নিবে এবং আউটপুট হিসেবে একটা পূর্ণ সংখ্যায় সে আউটপুট দিবে। তো এই অয়লার ফাই বা শুধু ফাই ফাংশনের ডেফিনেশনটা কি? তো ফাই অফ এটা উচ্চারণটা আসলে এইভাবে করে, ফাই, পিএইচআই, পিএইচআই। সো এই অয়লার ফাই ফাংশনটার বেসিক ডেফিনেশন হইতেছে যে একটা নাম্বার যদি এন হয়, তাহলে 1 থেকে এন এর মধ্যে এরকম কয়টা নাম্বার আছে যাদের সাথে ওই সংখ্যাটা, মানে এন যেটা, ওই এন এর যদি আমি গসাগু বের করি, তাহলে গসাগুর মান 1 হবে, এরকম কয়টা নাম্বার আছে সেটার কাউন্টই হচ্ছে অয়লার ফাইয়ের মান। এখন আমি আরেকটু ডিটেইলে যদি বলি, লেটস সে ফাই অফ 6 আমি বের করতে চাই, তাইলে এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমি 1 থেকে 6 পর্যন্ত সবগুলা নাম্বারকে ফার্স্টে কনসিডার করব, তারপরে তাদের সবাইকে আমি সবার সাথে আমি 6 এর একটা জোড়া বানাবো, দেন আমি এই প্রত্যেকটা জোড়ার গসাগু বের করব। কয়টা জোড়া আসবে যাদের গসাগুর মান 1? এই জোড়ার মান গসাগুর মান 1, তারপরে এই জোড়ার গসাগুর মান 1। সো আমি কয়টা মান পাইলাম যাদের গসাগুর মান 1? কয়টা জোড়া পাইলাম? একটা জোড়া, দুইটা। দুইটা জোড়া, দুইটা জোড়া। দুইটা জোড়া পাইলাম। সো 5 অফ 6 ইকুয়ালস টু হবে 2। তো এইভাবে যদি আমি আরেকটা নাম্বারের জন্য বের করি, ধরা যাক আমি 5 অফ 10 বের করতে চাই, অয়লার 5 অফ 10 বের করতে চাই, তাহলে আমার ঘটনা কি ঘটবে? যে আমাকে 1 থেকে এই 10 পর্যন্ত সবগুলা নাম্বারের সাথে 10 এর গসাগু বা জিসিডি বের করা লাগবে। যাদের যাদের জিসিডি 1 হবে তাদের ক্ষেত্রে আমার কাউন্ট প্লাস প্লাস হবে। দুইটা সংখ্যার জিসিডি 1 হওয়ার আরেকটা মিনিং হচ্ছে তারা দুইজন সহমৌলিক। ছোটবেলায় আমরা মেবি পড়ছিলাম এই ওয়ার্ডটা, সহমৌলিক, বা ইংলিশ এটাকে বলা হয় কোপ্রাইম। তো সহমৌলিক। তো 1 থেকে 10-এর মধ্যে কারা কারা হচ্ছে 10-এর সাথে কোপ্রাইম হবে? 1 হবে 10-এর সাথে কোপ্রাইম, 3 হবে, তারপরে 7 হবে, 1 3 7,
তারপরে 9 হবে, তার মানে phi of 10 ইকুয়ালস টু হচ্ছে আমার 4। ওকে, সো এইটা হইতেছে আমার অয়লার ফাই যদি ফাংশনটা আমি চিন্তা করি কোন একটা নাম্বারের ক্ষেত্রে, এক্স্যাক্টলি এই ওয়েতে আমাকে ওই মানটা ভিজুয়ালাইজ করতে হয়। তো এখন যদি আমি আপনাদেরকে বলি, একটু বুদ্ধি খাটায় অ্যান্সার দিবেন। কোন একটা প্রাইম নাম্বারের ক্ষেত্রে যদি আমি অয়লার ফাই বের করতে চাই, মানে কোন একটা নাম্বার হচ্ছে প্রাইম পি, তো তার ক্ষেত্রে যদি অয়লার ফাই বের করতে চাই তার মান কত হবে? লেটস সে আমি কিছু প্রাইম নাম্বারের জন্য বের করে রাখি আগেই। অয়লার ফাই অফ 5 কত হবে? কে বলতে পারবেন অয়লার ফাই অফ 5? দেখি কেউ বলতে পারে কিনা। এই নোটেশনটা থেকে এই নোটেশনটাই কারেক্ট, বেশিরভাগ জায়গায় এটাই ইউজ হয়। ওকে, কেউ বলতে পারবেন না ফাই অফ 5 কত? এতক্ষণে তো মুখেও ক্যালকুলেট করে ফেলতে পারার কথা। দেখি একজন বলেন, দেখি পারেন কিনা কেউ। কি ব্যাপার, ফাই অফ 5? আমি ফাই অফ 6 লিখে দিছি, ফাই অফ 10 লিখে দিছি, ফাই অফ 5 জিজ্ঞেস করলাম। এটা তো পারা উচিত। কেউ পারবেন না? নাকি প্রশ্নটা বুঝতেছেন না, রেসপন্স করতে হবে? শোভন কি কোনো কথা বলার ট্রাই করতেছো? তোমার মাইক অন দেখতেছি। আচ্ছা, ওকে, না ভাই মানে না, না ভাই কিছু বলতেছি না। আচ্ছা, ওকে। বাট মানে আমি মানে ঠিক শিওর না আর কি, বেসিক্যালি এটা 1+1=2 এটার মতো সহজ একটা প্রশ্ন আর কি, বাট কেউ অ্যান্সার করতেছে না। মানে কোন একটা জায়গায় কি কেউ বুঝতে পারতেছে না, সেটা একটু বলতে তো হবে আগে। আমি জিজ্ঞেস আচ্ছা, করছি ফাই না, অফ 5 = what? চার হবে। আচ্ছা, এত কেন টাইম লাগলো সবার? সবাই কোথায়, ঘুমিয়ে গেছেন নাকি? সবাই ক্লাসে জয়েন করে মাত্র 7 জন জয়েন করছেন, বাট এতেও 7 জন মনে হচ্ছে যে প্রত্যেকেই ঘুমিয়ে গেছেন ক্লাসে। এটা তো হলে হবে না, অ্যাটেন্টিভলি ক্লাস করা লাগবে ভাইরা। মানে এত কেয়ারলেসলি ক্লাস করলে তো লাভ নাই আলটিমেটলি। সো একদম সিম্পল, 5 জাস্ট 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোকে কনসিডার করেন। সবাই ঘুমিয়ে গেছে, কারো কোনো গরজই নাই। এই প্রত্যেকটা নাম্বারের সাথে যদি 5কে আমি পেয়ার বানাই এবং জিসিডি কাউন্ট করি, তো আমি জিসিডি 1 পাবো। এই 4টা পেয়ারের ক্ষেত্রে জিসিডি আমি 1 পাবো। তো তখন আমার ফাই অফ 5 আসবে 4। তো এইটার কোন একটা নাম্বার যদি প্রাইম হয় তার ক্ষেত্রে কষ্ট করে আসলে ক্যালকুলেট করা লাগে না, কারণ আমি আসলে কি করতেছি, আমি ওই একটা নাম্বার যদি প্রাইম হয়, আমি আসলে যখন তার ফাই বের করতে যাই, আমি 1 থেকে ওই প্রাইম নাম্বার পর্যন্ত যত নাম্বার আছে সবগুলাকে আমি একে একে আই হিসেবে ট্রিট করলাম, এন্ড তাদের সাথে আমি পি এর গসাগু বের করার ট্রাই করলাম, যেখানে পি হচ্ছে একটা প্রাইম নাম্বার। তো গসাগুর মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মানে এই দুইটা নাম্বারের মধ্যে যত কমন ডিভিজর থাকবে তাদের মধ্যে সবচেয়ে বড় ডিভিজরটাই হচ্ছে গসাগু। তো যেহেতু অলরেডি একটা নাম্বার প্রাইম, তার মানে আরেকটা যে নাম্বার আছে যেটা হচ্ছে আই, এবং আই হচ্ছে অবভিয়াসলি এখানে লেস দেন অর ইকুয়ালস টু পি। আয়ের মান ছোট পি এর থেকে, কারণ আমার আয়ের লুপটা চলতেছে 1 থেকে পি পর্যন্ত, একবার শুধু পি এর সমান হইতে পারে। সো যতবার আয়ের ভ্যালু পি এর থেকে ছোট, কখনোই তাদের গসাগু 1 ছাড়া অন্য কিছু হবে না, কারণ তাদের মধ্যে কমন কোনো ডিভিজর থাকার চান্সই নেই। সো মানে 1 ছাড়া অন্য কোনো কমন ডিভিজর থাকবেই না। সো তখন তাদের গসাগু হবে 1। তো এরকম আমি আসলে কয়টা পেয়ার পাবো যাদের ক্ষেত্রে গসাগু 1 হবে? তাহলে একটা নাম্বার যদি প্রাইম হয়, সো ফাই অফ পি এটা ইকুয়ালস টু হোয়াট? p-1। p-1, রাইট। একটা নাম্বার যদি প্রাইম হয়, ওই নাম্বারটার ক্ষেত্রে অয়লার ফাই এর ভ্যালু হবে ফাই অফ পি ইকুয়ালস টু p-1। সো আমি খুব দ্রুত একটা ছোটখাটো একটা অ্যালগোরিদম লিখে ফেলতে পারি, যেটা আমাকে অয়লার ফাই এর কাউন্ট দিবে। সো লেটস সে
গেট ফাই এন ইনপুট নিলাম, দেন ইন্ট কাউন্ট দিলাম, বা হচ্ছে ওই পেয়ার গুলা কাউন্ট করবো আর কি আলটিমেটলি আমি। সো 1 থেকে n পর্যন্ত লুপ চলবে, এন্ড যদি আমি দেখি যে জিসিডি অফ i and n ইকুয়াল ইকুয়াল 1, তাহলে কাউন্ট প্লাস প্লাস করবো, ফাইনালি রিটার্ন করব কাউন্টের ভ্যালু। সো আমি যদি হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার অয়লার ফায়ার ভ্যালু বের করে দেখি, তাইলে আমি কি পাবো? একটা লিস্ট, বেসিক্যালি একটা চার্ট পাবো যেখানে প্রত্যেকটা সংখ্যার অয়লার ফায়ার মান লিখা থাকবে। সো 1 এর অয়লার ফাই 1, 2 এর অয়লার ফাই 1, 3 এর ক্ষেত্রে 2 যেহেতু প্রাইম নাম্বার, 4 এর ক্ষেত্রে 2, 5 এর ক্ষেত্রে 4, 6 এর ক্ষেত্রে 2 যেটা আমরা বের করছিলাম, 10 এর ক্ষেত্রে 4 বের করছিলাম। সো এইভাবে নাম্বারগুলো তখন জেনারেট হবে। সবাই কি এই স্ট্রেট ফরওয়ার্ড সলিউশনটা বুঝতে পারছি যে অয়লার ফায়ার ভ্যালু আসলে কিভাবে বের করা যায়? মানে একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যেটা কি কাজে লাগবে না লাগবে সেটা পরে। বাট আমাকে যদি কেউ বলে যে একটা নাম্বার এন দিলাম, কমপ্লেক্সিটি কোনো মাথা ব্যথা না, ওই নাম্বারটার অয়লার ফায়ার ভ্যালু বের করে দাও, আমরা কি করতে পারবো? জি ভাই পাবো। ওকে, ফাইন। এখন আমরা যদি চিন্তা করি আসলে এইটার টাইম কমপ্লেক্সিটি কত হবে এই অ্যাপ্রোচটার। এটা অবভিয়াসলি খুবই বাজে অ্যাপ্রোচ, বাট স্টিল কত হবে টাইম কমপ্লেক্সিটি? এটা তো এন হবে, মানে ও অফ এন। অফেন অ্যাকচুয়ালি জিসিডি ফাংশনের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ওর্স্ট কেসে লগ এন। ওকে, এটা কনস্ট্যান্ট টাইমে জিসিডি বের করতে পারে না, কারণ ওকে হচ্ছে ইউক্লিডের হচ্ছে মেথড তাকে ফলো করতে হয়। এটা অ্যাকচুয়ালি ওর্স্ট কেসে তার টাইম কমপ্লেক্সিটি লগ এন, যদিও সেই টাইম মানে হচ্ছে কেসটা বের করাটা একটু ডিফিকাল্ট। তখনই বের হবে যদি আই অ্যান্ড এন এই দুইজনের মধ্যে একটা ফিবোনাচি রিলেশন থাকে। এখন ফিবোনাচি রিলেশন বোঝানোটা একটু ডিফিকাল্ট। মানে ফিবোনাচি রিলেশন বলতে এটাকে এভাবে মিন করা যায় যে লেটস সে কোন একটা সিরিজের প্রথম দুইটা ডিজিট হচ্ছে, প্রথম দুইটা নাম্বার হচ্ছে এ আর বি, ফিবোনাচির ক্ষেত্রে এটা 0 আর 1 হয়। সো এই এই সিরিজের মধ্যে দুইটা নাম্বার যদি হয় এক্স অ্যান্ড ওয়াই, তারা দুজন পাশাপাশি, সো ওই এক্স এবং ওয়াই এর জিসিডি যদি আমি বের করতে চাই, ওই এক্স এবং ওয়াই এর জিসিডি যদি আমি বের করতে চাই, তখন আসলে এটা টাইম কমপ্লেক্সিটি হবে লগ এন বা এখানে লগ অফ ওয়াই। সো যদি ওরকম কেস কেউ আমাকে দেয়, তখন আসলে আমার লগ ইন টাইম লাগবে। এক্সপ্লেনেশন যদি কেউ জানতে চান, দুইটা ফিবোনাচি নাম্বারের লেটস সে 20 বা 20 এবং 21 নাম্বার, বা 22 এবং 23 নাম্বার, এরকম পাশাপাশি দুইটা নাম্বারের জন্য জিসিডি বের করার ট্রাই করবেন খাতা কলমে, যেভাবে আমরা ছোটবেলায় গসাগু বের করতাম। তখন দেখবেন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম লাগতেছে, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইটারেশন আপনাকে খাতায় লিখতে হইতেছে। আমার একটা কলম দাও তো। ওকে, আচ্ছা। সো এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি n log n, যেটার বেস হচ্ছে 2। সো আমি আলাদাভাবে বেসটা লিখলাম না, এটা গেট মানে 5 ফাংশন। তো এখন আমরা ফার্স্টে আগে একটু চিন্তা ভাবনা করি এইভাবে, যখন আমাদের হাতে কোনো নতুন ফাংশন আসবে এটার অ্যাপ্লিকেশন আমরা অবশ্যই দেখব। তার আগে কিছু কথাবার্তা। অয়লার ফাই আমাকে যদি একটা অয়লার ফাই এফিশিয়েন্টলি বের করার আমার আর কি অ্যালগোরিদম থাকতে পারে একটা নাম্বারের ক্ষেত্রে। তো অয়লার ফাইয়ের কিছু মোটামুটি মজাদার প্রপার্টি আছে, আমরা যেটা অলরেডি প্রাইম নাম্বারের ক্ষেত্রে দেখছি যে ফাই অফ পি ইকুয়ালস টু পি মাইনাস 1। তো একটা নাম্বার যদি, আমার কাছে যদি একটা নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজেশন থাকে, আমি গতকালকে মেবি এটা নিয়ে কথা বলছিলাম যে প্রাইম ফ্যাক্টরাইজেশনকে আমরা কিভাবে ডিনোট করতে পারি। এটা হচ্ছে n ইকুয়ালস টু লেটস সে n কে প্রাইম ফ্যাক্টরাইজ করলে আমরা কে সংখ্যক প্রাইম নাম্বার পাই। P1 হচ্ছে প্রথম প্রাইম, P2 হচ্ছে দ্বিতীয় প্রাইম, P3 হচ্ছে তৃতীয় প্রাইম। এখানে কোনো প্রাইমই কারোর সাথে ম্যাচ করবে না, সবাই ইউনিক প্রাইম। এন্ড কে সংখ্যক প্রাইম আছে, প্রত্যেকটা প্রাইম যদি আলফা, প্রথম প্রাইম যেটা P1 সেটা যদি আলফা 1 পরিমাণ থাকে, মানে আলফা 1 সংখ্যক থাকে, সেকেন্ড প্রাইমটা যদি আলফা 2 সংখ্যক থাকে, থার্ড প্রাইমটা যদি আলফা 3 সংখ্যক থাকে, তো এইভাবে আমি আসলে কে তম প্রাইমের ফ্রিকোয়েন্সিও আমি এখানে মেনশন করতে পারবো। সো
তখন আমাকে যদি কেউ বলে যে অয়লার ফাই অফ বা ফাই অফ এন আমাকে ক্যালকুলেট করতে বলে ওই নাম্বারটার প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে, এটা আমার জন্য ইজিয়ার ক্যালকুলেট করা। আমার কাছে একটা ওয়েল নোন ফর্মুলা আছে, সো ফর্মুলাটা দেখতে এরকম, এন ইন্টু, আমি প্রমাণে গেলাম না, আগে জিনিসটা একটু সবাই বুঝার চেষ্টা করি, এন ইন্টু 1 মাইনাস 1 বাই p1 ইন্টু 1 মাইনাস 1 বাই p2 ডট 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 1 মাইনাস 1 বাই pk। তো এটাকে চাইলে একটু সংক্ষেপে এইভাবে লেখা যায়। গতকালকে আমি কিছু ম্যাথমেটিক্যাল নোটেশন দেখাইছিলাম যে যেহেতু এইগুলা গুণফল সবগুলা, সো আই 1 থেকে কে পর্যন্ত আমরা এটাকে এইভাবে লিখতে পারি, পি আই। তো এটাকে চাইলে আরেকটু সিম্পলিফাই করে লেখা যায় যে এন ইন্টু আই 1 থেকে কে পর্যন্ত, আমার ফিগারটা হচ্ছে দেখতে এরকম, পি আই অ্যান্ড পি আই মাইনাস 1। সো এটা হচ্ছে, সবাইকে একটু খাতায় লিখে রাখেন, অয়লার ফাই বের করার হচ্ছে একটা ফর্মুলা। তো আমি একটা ডেমো দেখাই। লেটস সে আমি ফাই অফ 20 বের করতে চাই। 20 এর ক্ষেত্রে আমি জানি যে তার ইগুলো হচ্ছে প্রাইম ফ্যাক্টর গুলো হচ্ছে 2 and 5। সো তাহলে আমি লিখবো 20 ইন্টু, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 5, এই দুইটা প্রাইম ফ্যাক্টর আছে। তার অ্যাকচুয়ালি একটা প্রাইম কয়বার আছে সেটা অয়লার ফাইয়ের ফর্মুলায় দরকার হয় না। আর উপরে লিখবো তাদের থেকে এক কম ভ্যালুটা, তাহলে 5 মাইনাস 1 হবে এটা। সো ফাইনালি আমি পাবো হচ্ছে 20 ইন্টু 1/2 ইন্টু 4/5। সো এখানে 2 5, এটা হচ্ছে 10। তো 10 যদি 20 কে কাটে আসবে 2, তাহলে 2 1 আর 4 গুণ দিলে পাবো 8। সো 5 অফ 20 আসবে আমার 8। সো সেম ভাবে আমি যদি 5 অফ 10 এরটা বের করতাম, 10 এর ক্ষেত্রে 2 আর 5 থাকতো, কিন্তু সংখ্যাটা হয়তো যে সামনে গুণ দিতেছি সেটা হয়তো 10, যেটা আগের এই 20 এর তুলনায় অর্ধেক। সো তখন আমার 5 অফ 10 হয়তো 8 এর জায়গায় 4, এবং আমরা অলরেডি দেখছি 5 অফ 10 আসলে 4 আসে। দ্যাট মিনস 2 আর 5টা কেন এটা আরেকবার? 2 আর 5 এই যে উপরে ফর্মুলা লিখছি ভাই, দেখো আমি প্রমাণ করিনি, ফর্মুলার প্রমাণটা দেখাইনি, আমি জাস্ট ফর্মুলাটা, প্লেন ফর্মুলাটা লিখে দিছি। এই যে উপরের ফর্মুলাটা দেখছো, এই যে মার্ক করে দিই, এই যে এই যে। এটার মানে হইতেছে তুমি সবার আগে এন লিখবা ফর্মুলাতে, মানে যে নাম্বারটার ক্ষেত্রে তুমি 5 বের করতে চাও সেটাকে আগে গুণ অবস্থায় লিখবা। তারপরে তার যত প্রাইম ফ্যাক্টর আছে, ইউনিক প্রাইম গুলো, মানে একটা প্রাইম 2 যদি 10 12 থাকে তুমি একবার নিবা জাস্ট, সে হচ্ছে পিআই। যদি ফর্মুলাতে দেখো আলফা 1 আলফা 2 এরা কেউ নাই, রাইট? সো তাদের কোনো আসলে কয়বার করে আছে এটা ম্যাটার করে না। সো সবগুলা প্রাইমকে এই ফরম্যাটে গুণ আকারে লিখবা, পিআই মাইনাস 1 ডিভাইডেড বাই পিআই। এই ফর্মুলায় তুমি সবাইকে গুণ অবস্থায় লিখবা, এন্ড ফাইনালি তোমার যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে তোমার অয়লার ফাই মান। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখান থেকে আমরা কি কি শিখলাম, যে এই অয়লার ফাই এর যে নতুন ফর্মুলাটা আমাদের হাতে আসলো, এটা দিয়ে আমরা কি জানলাম, যে অয়লার ফাই যদি বের করতে হয় তাইলে ওই নাম্বারটার পুরাটার উপর ইটারেশন চালানো ফরজ না। যদি কোনোভাবে আমি ওই নাম্বারটার মধ্যে কোন কোন প্রাইম কন্ট্রিবিউট করতেছে আমি যদি সেটা বের করতে পারি, তাইলেই আমার আসলে কি বলে, ওই সংখ্যাটার জন্য অয়লার ফাই আমার পক্ষে বের করে ফেলা সম্ভব। এবং আমি আরেকটা এখানে অবজারভেশন আমার মাথায় আসতে পারে, যে একটা প্রাইম কয়বার কন্ট্রিবিউট করতেছে সেটা লিটারেলি আমার এখানে ম্যাটার করে না, রাইট? প্রাইমের কাউন্ট আমার কাছে ম্যাটার করে না, ওই প্রাইমটা আছে কি নাই জাস্ট এইটুকু ইনফরমেশন ম্যাটার করে। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। আমি যে মাত্র এই অংশটা বলছি, যে একটা প্রাইম অ্যাকচুয়ালি কয়বার আছে সেইটা অয়লার ফাইয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট না। অয়লার ফাইয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ওই প্রাইম নাম্বারটা অ্যাকচুয়ালি ওই সংখ্যাটা যেটা এন, তার ফ্যাক্টরাইজেশনে এক্সিস্ট করে কিনা, দ্যাটস ইট, আইদার ট্রু অর ফলস, এর বাইরে কিছু নেই। তো এই জিনিসটা আমাকে
আমি তো অয়েলার ফাইয়ের একটা সিঙ্গেল যদি আমাকে নাম্বার দেওয়া হয় তার ক্ষেত্রে আমি খুব দ্রুত অয়েলার ফাই বের করতে পারবো, আমরা মোটামুটি দেখছি যা, যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা করে ফেলতে পারি। বাট আমাকে যদি একটা লার্জ গ্রুপের জন্য অয়েলার ফাই বের করতে বলে, মানে ধরো 1 থেকে 30 সবার জন্য আমাকে অয়েলার ফাই বের করতে বলা হইলো, এন্ড সিরিয়ালি আমি একটা কাজ করলাম যে আচ্ছা 1 থেকে 30 পর্যন্ত সবগুলো সংখ্যার অয়েলার ফাই বের করা লাগবে, আমি একটু বুদ্ধি খাটাবো আর কি, যে আমি তো অলরেডি জানি যে অয়েলার ফাই যদি বের করতে হয় ওই পার্টিকুলার সংখ্যাটার প্রাইম ফ্যাক্টরাইজেশন আমার জানা লাগবে। তো ওকে, প্রত্যেকটা নাম্বারকে ইন্ডিভিজুয়ালি প্রাইম ফ্যাক্টরাইজ করব, খারাপ সলিউশন না, এন লগ এন এর মতো যাবে। তো এর থেকে এন লগ এন যাবে যদি আসলে, মানে এন লগ এন যাবে না, তার থেকে বেশি যাবে যদি আগে থেকে আমার সিভ করে রাখা লাগবে, আরো অনেক ক্যাচাল আছে, বাট এন লগ এন থেকে কিছুটা বেশি হবে এটা। তো বেটার কি অ্যাপ্রোচ থাকতে পারে 1 থেকে যদি আমি কোন একটা পার্টিকুলার নাম্বার এন এ পর্যন্ত সবগুলো অয়েলার ফাইয়ের ক্ষেত্রে আমি আহ, তাদের মান বের করতে চাই। তো আমি ইনিশিয়ালি যেটা করলাম যে আমি তো দেখছি যে ফর্মুলাটা সাকিব ভাই লিখছেন, সেখানে যদি এটা আমার ফর্মুলা না, বাট আমি তাও ওইভাবে বলতেছি, যেটা ভাই লিখছেন সেটার মধ্যে এন থাকতেছেই ফর্মুলাতে, তারপর তার সাথে কোনো কিছু গুণ অবস্থায় থাকতেছে, সেটা হচ্ছে লেটস সে x1 দেন x2 ব্লা 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 ব্লা, কিছু একটা গুণ হইতেছে, কিন্তু ইনিশিয়ালি সেখানে একটা এন আগে থেকে থাকতেছে, তার সাথে পরে কিছু গুণ হইতেছে, রাইট? সো আমি এই ফ্যাক্টটাকে কাজে লাগায় আমি শুরুতে বললাম যে আচ্ছা আপনি তো 1 থেকে 30 পর্যন্ত অয়েলার ফাই চান, সো 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের অয়েলার ফাই আমি এইভাবে লিখে রাখবো। সো ফার্স্টে সাদা দেই, সরি এটা ফার্স্ট এইভাবে দেই, দেন লেটস সে আমি 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো এখানে লিখি, আপনারা এর মাঝখানে চিন্তা করতে থাকেন, এগুলো আমি নাম্বারগুলো লিখতেছি, তার নিচে আমি ইনিশিয়াল ফাই ভ্যালুগুলো লিখবো, যেটা আমার কাছে প্রাথমিকভাবে আমার কাছে মনে হবে যে এগুলা হচ্ছে তার ফাই ভ্যালু, পরে দরকার হয় চেঞ্জ করবো। এইবার আমি তাদের প্রত্যেকের অয়েলার ফাই ভ্যালুটা তার নিচে লাল কালারে লিখলাম। এখন সবাই বলতে পারেন যে আমি কেন ওই সংখ্যাটার সমান একটা নাম্বার ফার্স্টে লিখতেছি, কেউ কি এটার কারণটা বলতে পারবেন যে কেন আমি শুরুতে ওদের সমানই একটা ভ্যালু লিখতেছি? মানে এম দিয়ে গুণ আছে বলে নাকি? এক্স্যাক্টলি, জাস্ট এইটুকুই, আর কিচ্ছু না। জাস্ট যেহেতু আমি এন দিয়ে গুণ দিতেছি, মানে এন গুণ অবস্থায় আছে আসলে ফর্মুলায়, তো সেই কারণে আমি ফার্স্টে এন এর সমানই একটা ভ্যালু দিয়ে এটাকে ইনিশিয়ালাইজ করলাম। এইবার আমি তাদের ফাইনাল ফাই ভ্যালুটা তাহলে আমি কিভাবে আসলে লিখবো, তো আইডিয়াটা অনেকেই হয়তোবা ধরতে পারছেন। আমি যেটা করব, একের হিসাব তো বাদ, এক তো আগে থেকেই বাদ, এটার কিছু করার নেই। তো সবার আগে আমি 2 এর কাছে আসলাম। 2 নিজে অয়েলার ফাইয়ের যে মান আর নাম্বার নিজে যেটা, সে দুইটাই সেম, রাইট? মানে 2 নিজে 2, তার অয়েলার ফাইয়ের মানও এখানে 2, রাইট? দ্যাট মিনস আমি এই 2 নিয়ে এখন পর্যন্ত কাজ করি নাই, এটার মানেই হচ্ছে এটা যে যদি কোনো একটা নাম্বারের, একের কেস তো বাদ, যদি কোনো একটা নাম্বারের অয়েলার ফাই তার নিজের মানের সমান হয়, যেটা কখনোই অয়েলার ফাইয়ের ক্ষেত্রে সম্ভব না, যদি কখনো সমান হয় দ্যাট মিনস আমার এই কেসে আমি ওই নাম্বারটা নিয়ে এখন পর্যন্ত কাজ করি নাই। তো যেহেতু 2 আর 2 সমান, দ্যাট মিনস আমার 2 নিয়ে কাজ করা বাকি। তো আমি এইভাবে বলতে পারি চাইলে যে আমার কাছে যদি লেটস সে কোনো একটা নাম্বার থাকলো 14, আমি 14 এর অয়েলার ফাই বের করতে চাই, 14 এর ক্ষেত্রে তার প্রাইম ফ্যাক্টর কারা কারা হবে কেউ বলতে পারবেন? 2 7 2 and 7। সো যখন 2 নিয়ে আমি কাজ করব, তখন আমি 2 এর যত গুণিতক আছে সব জায়গায় আমি একবার করে হিট করব। তো তখন কি 14 তে এসে একবার হিট করবে না?
দুইয়ের গুণিতক গুলার উপর যদি হিট করতে চাই 14 তে হিট পড়বে। জি ভাই। জি তো হ্যাঁ, তখন আমি যে কাজ করব, 14 কে আমি 2 দিয়ে একবার ভাগ করব। যেহেতু 14 দুইয়ের গুণিতক, সো অবশ্যই 14 কে 2 দিয়ে ভাগ করা যাবে। ভাগ করার পর আমি একটা পূর্ণ সংখ্যা পাবো। সেই সংখ্যাটার সাথে আমি 2 মাইনাস 1 গুণ করব। সবাই কি বুঝতে পারছি? তাইলে কি 2 এর কন্ট্রিবিউশনটা এখানে অ্যাড হয়ে গেল না? জি ওকে। তো আমি একটা নাম্বার পাবো হয়তোবা, 14 কে 2 দিয়ে ভাগ দিলে আসে 7, তার সাথে 1 গুণ দিলে তো 7ই থাকে। দেন যখন আমি প্রাইম নাম্বার 7 ক্ষেত্রে আমি তাদের যে গুণিতক গুলা থাকবে সেখানে হিট করতে থাকবো। তো তখন আসলে 14 তে একবার হিট করবে। তো তখন যে সংখ্যাটা থাকবে, লেটস আমার 7 ছিল, আমি ওই নাম্বারটাকে ফার্স্টে 7 দিয়ে ভাগ দিব। যেহেতু 7-এর গুণিতক 14, সো অবশ্যই ভাগ যাবে, এবং 7 একটা প্রাইম নাম্বার, সো অবভিয়াসলি ভাগ যাবে। তো এটা পূর্ণ সংখ্যা হবে। তারপরে ওই ভাগ যাওয়া সংখ্যাটার সাথে আমি আবার 7 মাইনাস 1 গুণ দিব। তো তখন আমার ফাইনাল রেজাল্ট আসবে হচ্ছে, প্রথম কেসে ছিল 7, তারপরে 7 কে আমি 7 দিয়ে ভাগ দিলাম, 1 আসলো, দেন 6 দিয়ে গুণ দিলাম। সো ফাইনালি আমার 14-র অয়লার ফাইয়ের মান কত আসলো? 6। হ্যাঁ তো সবাইকে অ্যাপ্রোচটা বুঝছি, যে ওই প্রাইমের গুণিতক গুলা দিয়ে যখন আমি লাফাইতে থাকবো ওই যে সিভের মতো, তখন যখন ওই পার্টিকুলার নাম্বারটা আসবো, ওর ওই এই যে প্রাইমটা, ওর কন্ট্রিবিউশনটা আমি নাম্বারে অ্যাড করে দিব। দ্যাটস ইট, আর কিচ্ছু না। সবাই কি বুঝছি প্রসেসটা? কেউ কি ফিল করতে পারতেছি যেটা ওয়ান কাইন্ড অফ সিভের মতোই হইতেছে, সিভ প্রাইম সিভে আমরা যা করছিলাম? আচ্ছা, এখন আমরা এই জিনিসটা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারি। সো ফার্স্টে আমরা 2 নিয়ে কাজ শুরু করছি। সো 2, এই যে দুইটা নাম্বার সাদা আর লাল, এই দুইটার ভ্যালু যেহেতু সেম, দ্যাট মিন্স 2 নিয়ে কাজ করা হয় নাই, সো 2 থেকে কাজ করা শুরু করা লাগবে। এন্ড ফার্স্টে আমি হচ্ছে যেটা করব, 2 কে 2 দিয়ে ভাগ দিব, কারণ স্বাভাবিক 2 হচ্ছে গুণ অবস্থায় ছিল। 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, আর ওই 1 এর সাথে 2 মাইনাস 1 আমি গুণ দিব। সো ফাইনালি এই 2 হয়ে যাবে আমার 1। দেন আমি যাব 4 এর কাছে, 4 কে 2 দিয়ে ভাগ দিব। 4 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 2। দেন এটার সাথে 1 গুণ দিব। সো আলটিমেটলি মানে বেসিক্যালি গুণ দিব হচ্ছে 2 মাইনাস 1, দ্যাট মিন্স সেটা হচ্ছে 1। সো 1 গুণ দেয়া না দেয়া একই কথা। তো আমরা জাস্ট যেগুলো 2 এর গুণিতক তাদের ভ্যালু আমি কমায় দিই, মানে অর্ধেক করে দিই। সো আমি সবগুলা ভ্যালু মুছলাম, তাদের ভ্যালু আমি অর্ধেক করব আর কি। সেম টু সেম প্রাইম সিভ, ডিফারেন্স কিছু নাই। যেহেতু প্রাইম নাম্বার গুলাই কন্ট্রিবিউট করতেছে, সো প্রাইম সিভের মতোই হবে কিছু একটা। 8-এর ক্ষেত্রে 4, 10-এর ক্ষেত্রে 5, 12-এর ক্ষেত্রে 6, 14-এর ক্ষেত্রে 7, 16-এর ক্ষেত্রে 8, 18-এর ক্ষেত্রে 9, 10, 11, 12, 13, 14, 15। সো 2 এর খেলা শেষ। এইবার 3 নিয়ে খেলা শুরু হবে। তো 3-এর বেলায় আমি ফার্স্টে 3 কে বানায় দিব হচ্ছে 2, কারণ 3 কে 3 দিয়ে ভাগ দিব। দেন তার সাথে তখন 3 কে 3 দিয়ে ভাগ দিলে 1 হবে, আর তার সাথে বেসিক্যালি আপনার গুণ হবে 3 মাইনাস 1, আলটিমেটলি গুণ হবে 2। সো 1 এর সাথে 2 গুণ দিলে সেটা 2 হয়। সো 3-এর ক্ষেত্রে 2 আসলো। এবার সে কাকে হিট করবে? নেক্সট কোন মাল্টিপলটাকে হিট করবে? 6 6, এরপরে 9, এরপরে 12। সো 6 এর অলরেডি ভ্যালু আছে 3। বেসিক্যালি সে প্রত্যেকটা 6 এর গুণিতকের কাছে গিয়ে, সরি 3 এর গুণিতকের কাছে গিয়ে সে এই নাম্বারটা গুণ দিবে 2/3, এটা গুণ দিয়ে আসবে। সো 2/3 যেহেতু একটা রিয়েল নাম্বার হয়, যেটা করা হয় যে ওই 3 দিয়ে আগে ভাগ করা হয়। ভাগ অলওয়েজ যাবে, যেহেতু আমি গুণিতক আকারে জাম্প করতেছি। দেন ভাগ দেওয়ার পর তো আর সে ভগ্নাংশ থাকে না, তো তখন তাকে হচ্ছে উপরের সংখ্যাটা দিয়ে গুণ করা হয়। সো 2/3 আসলে গুণ হবে সব জায়গায়। তো গুণ দিলে যা হয় সেটা আমি এখানে লিখবো। তো 6-এর ক্ষেত্রে 2, 9-এর ক্ষেত্রে হবে 6, আচ্ছা, 12-র ক্ষেত্রে হবে
2 না 4, 6 কে 3 দিয়ে ভাগ দিলে 2, 4। 15-র ক্ষেত্রে হবে 15 কে 3 দিয়ে ভাগ করলে 5, সো এটা 10। 18-র ক্ষেত্রে হবে 18 কে 3, 9 কে 3 দিয়ে ভাগ করলে 6, সরি 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 ইন্টু 2, 6। 21-এর ক্ষেত্রে হবে 14, দেন 24-এর ক্ষেত্রে হবে হচ্ছে এটা অলরেডি 12 আছে, সো 8। 24, 25, 26, 27। 27-এর ক্ষেত্রে হবে 27 কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 নং 27, সো 9। 9 কে 2 দিয়ে হচ্ছে 18। আর 30 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি 5, আর 5 কে 2 দিয়ে গুণ করলে 10। তো সবাইকে বুঝতেছি এই যে 2 এবং 3 এর কন্ট্রিবিউশন গুলো আমি কিভাবে 2 এবং 3 এর গুণিতক গুলাতে পাস করে দিলাম। জি ভাই বুঝছি। আচ্ছা, এখন আমি ভাইয়া, 4-এর কাছে আসবো। জি ভাই বলেন। ভাই 18-র নিচে ভাই 6 হয় কি হবে? 18-র নিচে তো ভাই হওয়ার কথা তো মনে হয় 12 মনে হয়। 18-র নিচে 12? আমাদের তো 9 ছিল 18-র, মানে ওই ও পর্যন্ত আচ্ছা যখন আচ্ছা, আমরা, ও হ্যাঁ, ভাই ভাই, বুঝতে পারছি ভাই, হ্যাঁ 9 আচ্ছা আচ্ছা 2/3 নিব। আচ্ছা, এবার তাহলে 4-এর কাছে আসলাম। হ্যাঁ, এবার 4-এর কাছে আসলাম। 4-এর ক্ষেত্রে কি এই সিমুলেশনটা হবে? 4-এর গুণিতক গুলা নিয়ে আমরা কিছু করব? চারের গুণিতক নিয়ে তো মানে 2-এর গুণিতক নিয়ে তো কাজ করা হয়েছে, 4-এর গুণিতক নিয়ে কাজ করতে হবে। এটা আমরা কিভাবে বুঝবো? 4-এ এসে আমরা এটা কিভাবে বুঝবো যে 4 নিয়ে কাজ করা লাগবে না? এটা আমি বলছিলাম যখন 2, 3 নিয়ে কাজ করা শুরু করছিলাম, তখন বলছিলাম। মনে করে দেখেন তো সবাই। প্যাটার্ন 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 অন্য সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখেন। আচ্ছা, আমি হিন্ট দেই, আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করেন না রে ভাই। সবাই মেবি ক্লাসের মাঝখানে অন্য কিছু করতে থাকেন আর আমার কথা একদিক থেকে শুনতে থাকেন। এটা ছাড়া এরকম হওয়ার কোনো রিজনই নেই। দেখেন, 5 যদি আসতো, তখন 5-এর ক্ষেত্রে আমরা লুপটা চালাইতাম, সিমুলেশনটা চলতো। ওকে, 4-এর ক্ষেত্রে চলবে না। এবার 4-এর ক্ষেত্রে দেখেন আর 5-এর ক্ষেত্রে দেখেন, একটু ছবির দিকে তাকান। দেখে এবার নিজেরা গেস করার ট্রাই করেন। ছোট বাচ্চারা যেভাবে প্যাটার্ন মিলায় না, দুইটা জিনিস দেখে সিমিলারিটিস বুঝার ট্রাই করে, সেইভাবে এবার বলেন। ভুল হোক দেখি, তাও অ্যান্সার দেন, সমস্যা নেই। তাও পারবেন না? আচ্ছা, মনোযোগ দিয়ে ক্লাস করেন সবাই। সেটা হচ্ছে, আমি বলছিলাম কোন একটা নাম্বার নিয়ে যখন আপনি কাজ করবেন, লেটস আমি 4 নিয়ে কাজ করা শুরু করতেছি, ওই সংখ্যাটার কারেন্ট অয়লার ফায়ার ভ্যালুটা আমি দেখব, যেটা হচ্ছে 2। এই দুইটা যদি মিসম্যাচ হয়, মানে নাম্বারটা এবং তার অয়লার ফায়ার মানটা দুইটা যদি মিসম্যাচ হয়, তাহলে সিমুলেশন চলবে না। সহজ হিসাব। ওকে, আর কারণ তার মানে ওইটা নিয়ে অলরেডি কাজ করা হয়ে গেছে, ওইটা নিয়ে নতুন কিছু হবে না। বাট যদি এরকম দেখা যায় যে কোন একটা নাম্বার, লেটস সে 5, এন্ড তার ক্ষেত্রে তার কারেন্ট অয়লার ফায়ার মান হচ্ছে 5, দ্যাট মিনস আমি এটাকে নিয়ে এখন পর্যন্ত কাজ করা হয় নাই, কারণ কোন একটা নাম্বারের অয়লার ফায়ার মান তার নিজের সমান হইতেই পারে না কখনো। মানে ফাই অফ এক্স ইকুয়ালস টু এক্স কোনোদিনই হবে না। অবশ্যই ফাই অফ এক্স এর মান এক্স এর থেকে কম হবে, অলওয়েজ। দ্যাট মিনস এটা আসলে এখনো ক্যালকুলেট হয় নাই, সো এটার জন্য সিমুলেশনটা চলবে। এই কথাটা কিন্তু 2 আর 3 এর ক্ষেত্রে বলছিলাম। কারো কি মনে পড়ে? মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে ভাইরা। দেখেন, মানে আমি কেন আসলে মন খারাপ করি। এখন ক্লাসে সবাই একটু, ক্লাসে জাস্ট অ্যাটেন্ডেন্স লিস্টের দিকে একটু তাকায় দেখেন। আমাদের এই কোর্সে স্টুডেন্ট, রেজিস্টার্ড স্টুডেন্ট কয়জন ছিল জানেন? আনুমানিক দেখি, কেউ গেস করতে পারেন কিনা? 45 50 এরকম ছিল। 40, প্রবাবলি 45 বা 46 এরকম হইতে পারে। আজকে ক্লাস করতেছে 5 জন, মানে লিটারালি 5 জন। আমি যদি 5কে মানে 45-এর মধ্যে আমি চিন্তা করি যে এটা আসলে কয় পার্সেন্ট ক্লাস করতেছে, মাত্র 11% ছেলেপেলে। বাকি
বাকি সবাই গায়েব হয়ে গেছে, মানে অলমোস্ট 90% স্টুডেন্ট নাই। সো এটা কেন হয়? এরকম কি যে আমরা ঠিকঠাক ক্লাস করাইতেছি না? এভরিথিং ইজ ফাইন, মানে ক্লাস ঠিকঠাক চলতেছে, মাঝে অবশ্যই রোজার মধ্যে আবার বেশি রেগুলার ক্লাস নিলেও অনেকে অবজেকশন দেয়, যে অবজেকশনটা আমার কাছে দেয় না, ডিরেক্ট জালাল স্যারের কাছে গিয়ে দেয়, যে এই স্যার, এই টিচার আসলে বেশি অতিরিক্ত ক্লাস নিতেছে, উনি নামাজের ব্যাপারে আমাদেরকে সময় দেয় না, রোজার ব্যাপারে সময় দেয় না, মানে যা আমি করি না তাও অনেক সময় গিয়ে হচ্ছে স্যারের কাছে অবজেকশন মাঝে মধ্যে যায়। যে একবার এক রোজায় হয়েছিল এরকম, যে আমি জাস্ট হচ্ছে রেগুলার ক্লাস তখন চালাই গেছিলাম, আমার নিজেরও কষ্ট হইতেছিল, বাট ভাবছি যে ওকে, প্রফেশনালিজম মেনটেন করা উচিত, ব্লা ব্লা ব্লা। এটা হচ্ছে নেগেটিভ ভাবে চলে আসছে আমার কাছে, যে আহ, ভাইয়া হচ্ছে অতিরিক্ত রোজার মধ্যেও ভাইয়া ক্লাস নিতেছে, হ্যান ত্যান হাবি জাবি, খুবই বাজে ভাবে রিপ্রেজেন্ট করছে। তো পরে ভাবলাম আচ্ছা, মানে কোন দিকে যাবো তাইলে, আচ্ছা ঠিক আছে ওকে একটু শিথিল করি, একটু আহ, আহ, যদি 2টা ক্লাস উইকে হয়, একটা ক্লাস দিই এবং টাইমটা একটু রিজনেবল দিই। তো সবাই বললো যে না, দিনে ক্লাস দেওয়া যাবে না, ওকে দিলাম না। তো কখন দিব? রাত্রে দিব। ওকে ফাইন, রাত্রেই দিলাম। 10টা থেকে ক্লাস। অনেকে আবার আরেক গ্রুপ অবজেকশন দিল যে এই ক্লাসের জন্য তারা নামাজ পড়তে পারে না। ওকে, তারাই তো আমাকে টাইম বলছে, কোন দিকে যাব, কোন গ্রুপে হ্যাপি রাখবো? তো পরে ডিসিশন নিলাম যে না, এদের কারো কথাই শোনা যাবে না। কথা শুনতে গেলে উল্টা আমার যেটাই করি আমি বকা খাই। বেটার এক কাজ করি, আমি একটা স্ট্রিক্ট টাইম ফিক্স করি, যেটাতে কারো বেশিরভাগের প্রবলেম হবে না। যারা ক্লাস করতে পারবে করবে, যারা ক্লাস করতে পারবে না পরে রেকর্ডিং দেখে নিবে। তখন অ্যাকচুয়ালি ওই গণহারে রেকর্ডিংটা দেওয়া হইতো না। আমি আজকের ক্লাস থেকে কাউকে আর রেকর্ডিং দিব না। এটা হচ্ছে এটা যদি ডেভি স্কিলের রুলও হয় যে হচ্ছে ক্লাস রেকর্ডিং দেওয়া লাগবে, আজকের ক্লাস থেকে রেকর্ডিং কাউকে আমি দিব না। এটা অ্যাটলিস্ট আমার কোর্সের ক্ষেত্রে হবে না, বাকি অন্য যে কেউ কোর্স নেক তারা রেকর্ডিং দিবে। আমি আজকের ক্লাস থেকে কোনো রেকর্ডিং দিব না। সো যদি এইটা আমি অনেক আগে স্যারকে বলছিলাম যে রেকর্ডিং যদি দেওয়া হয় ক্লাস অ্যাটেন্ডেন্স থাকবে না, এন্ড যেই ক্লাস অ্যাটেন্ডেন্স থাকে না সেই ক্লাস থেকে কেউই কিছু শিখতে পারে না। সবাই ভাবে ওকে ফাইন, আমি ক্লাস শেষে রেকর্ডিং দেখব। যদি সেটা না হইতো, আপনারাই বলেন, তাহলে কেন মাত্র 10%-এর মতো স্টুডেন্ট ক্লাস অ্যাটেন্ডেন্স মানে প্রেজেন্ট থাকবে, বাকি 90% অ্যাবসেন্ট থাকবে? মানে এটা এখন পর্যন্ত মানে ডেভি স্কিলের মানে অ্যাটলিস্ট আমার ক্লাসে যে হিস্ট্রি ছিল তার কোনোটার সাথে এটা ম্যাচ করে না। ওর্স্ট কেসে যেটা হয়েছিল প্রবাবলি 35 থেকে 40%-এ হচ্ছে নামে, যেটা অন্যান্য ইনস্ট্রাক্টরদের তুলনায় আমার পার্সেন্ট মানে অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ বেশি ছিল অলওয়েজই সবগুলো কোর্সে। বাট আমার কখনো 35-40%-এর নিচে কোনোদিন নামে নাই। বাট এইবার সেটা 10%-এ নামছে। অ্যান্ড আমি এটা হাইলি বিলিভ করি এটা রেকর্ডিং এর কারণে। কারণ আমি আগের কোনো ব্যাচে রেকর্ডিং দিই নাই, এই ব্যাচের ফুললি সবাইকে আমি গণহারে রেকর্ডিং দিয়ে দিছি। অ্যান্ড এটার কারণে কেউই ক্লাসে এখন আসে না। সো আজকে থেকে আমি কাউকেই কোনো রেকর্ডিং দিব না। যদি কেউ ক্লাসে না আসে তাকে কারণ দর্শাইতে হবে সে কি কারণে ক্লাসে আসে নাই। যদি সে ওই কারণটা একসেপ্টেবল হয় আমি রেকর্ডিং দিব, আদারওয়াইজ সরি, কিছু করার নাই। কারণ এটার বাইরে আসলে আমি কিছু করতে পারতেছি না। দেখেন মানে মোটিভেশন কিন্তু থাকে না। কারণ আমি একটা ক্লাসের জন্য বেসিক্যালি অনেক মানে আমার দিক থেকে অনেক শ্রম যায়, কারণ জিনিসগুলো গুছাইতে হয়। অ্যান্ড আপনাদের কন্টেস্ট, ইভেন আমি এডিটোরিয়ালও এখন আর দিই না, ক্লাসে এক্সপ্লেন করি। কারণ দেখা যায় কন্টেস্ট করেই 1-2 জন। সো ওই 1-2 জনকে আসলে আহ কোনো কিছু বুঝাইতে গেলে সেটা ক্লাসেই বুঝানো বেটার। এডিটোরিয়াল দিয়েই বা কি করব, তাদেরকে ক্লাস লেকচারেই বুঝাই দেওয়া যায়। আর এই কারণে এডিটোরিয়াল দেওয়াটা অফ করে দিচ্ছি জাস্ট এই স্পেসিফিক কোর্সটাতে। অন্য জায়গায় সবগুলোতে আমি এখন এডিটোরিয়াল দেই, যেহেতু এখানে মেজরিটি ছেলে পেলে ক্লাস করে রেগুলার। তাদের ক্ষেত্রে আমি আরো অনেক কিছুই এক্সট্রা করার ট্রাই করি, বাট এখানে আমি খুব একটা মানে নিচ থেকে খুব একটা আসলে অনুপ্রেরণা পাই না। কারণ দেখা যায় খুবই অল্প সংখ্যক, মানে হাতে গোনা কয়েকজন জাস্ট ক্লাস করতেছে। তাদের জন্য আমি বেস্টটাই করবো অলওয়েজ যারা ক্লাস করতেছে। বাট যখন দেখা যায় যে আমার কাছে অ্যাটেন্ডেন্সের হিস্ট্রি থাকে, তো তখন দেখি একটা ছেলে প্রায় 10টা ক্লাসে অ্যাবসেন্ট। সে হঠাৎ একদিন ক্লাসে আসলো, আসার পর সে কোনো কোয়েশ্চেন করে নাই। ক্লাস শেষে আমাকে অনেক কোয়েশ্চেন করা শুরু করছে ডিসকর্ডে, যে ভাই আমি এখন এটা কিভাবে শুরু করব, এটা কিভাবে শুরু করব। এন্ড খুবই লেম এক্সকিউজ, মানে সে কি কারণে তার মন খারাপ ছিল, হ্যান ত্যান হাবি যাবি, এগুলোর কারণে সে কোডিং করতে পারে না, ক্লাস করতে পারে নাই। তো এখন সে নতুন ভাবে সবকিছু করতে চায়, তাকে সব যেন দেখায় দিই। কেন? মানে আমি কেন তাকে এখন হেল্প করব? মানে হেল্প করে কি লাভ হবে তার? সে মেইন টাইমটা নষ্ট করলো,
এখন তাকে আমি কোন দিক থেকে হেল্প করব। সো এই জিনিসগুলো আসলে মানে আমাদের কেয়ারফুল হওয়া লাগবে। আসলে আমি জানি না কেন এখনো অনেকেই কেয়ারফুল না, বাট আপনারা রেগুলারই ক্লাস করতেছেন, এখানে যে 6 জন আছে সবগুলা ক্লাসে মোটামুটি আপনারা থাকেন। সো আমি এটা রিকোয়েস্ট করব প্লিজ, মানে আপনাদের চোখের সামনে যদি এক্সাম্পল দিই, আমি এখন পর্যন্ত কয়জন মানে আমি লাইভ দেখাই যে আমার স্টুডেন্ট কয়জন ছিল, তখন হয়তোবা বুঝবেন। এবং এখন পর্যন্ত হাতে গোনা কিছু ছেলে পেলে প্র্যাকটিস করে। আপনারা মেবি ডেভিস স্কিলের গ্রুপে একটা ছেলেকে দেখেন, সামিন নামে, কেউ কি খেয়াল করছেন? যার সাথে আমার এখনো কথাবার্তা হয় জেনারেল গ্রুপে, ও প্রবলেম দেয়, ওর সাথে জি আমি ভাই, ওই যে গ্রাফ রিলেটেড বিষয় রাইট। আলোচনা হয়। এই একটা ছেলে আছে, আর একটা ছেলে হচ্ছে পার্থ। আহ, পার্থ প্রবাবলি সিটি কলেজের, আর ওর একটা ফ্রেন্ড আছে শাফিন। পার্থ, শাফিন, সামিন, তারপরে কামাল নামে একটা ছেলে আছে, ও আমার হচ্ছে টিজিআইপি একটা কোর্স, সেইখানে ও হচ্ছে আমার স্টুডেন্ট। এই যে 486 জন স্টুডেন্ট আমার এখন পর্যন্ত হইছে এই ডেভিস স্কিলে। তো আমি এটা কেন দেখাইলাম কাউন্টটা, এবার আমি কথাবার্তা বলি। হাতে আমি জাস্ট মেবি নাম মুখে বলতে পারবো, যেই এটা এই কাউন্ট কোনোদিন 10-এর বেশি যাবে না, 10 বা 15 হাইয়েস্ট, এর বেশি যাবে না, যারা অ্যাকচুয়ালি ভালো করতে পারছে। বাকি সবাই আমি তাদের নামও জানি না, এরকম অবস্থা হয়ে গেছে। তাহলে এই যে এত হিউজ একটা পার্সেন্টেজের ছেলে পেলে ঝরে পড়ছে কেন, এটার পিছনে কারণ হইতেছে তারা কম্পিটিটিভ প্রোগ্রামিং আসলে করতে আসে নাই। তাদের মেইন উদ্দেশ্য কম্পিটিটিভ প্রোগ্রামিং না। এটা আমি ইভেন জালাল স্যারকেও লাস্ট যেবার প্রাইজ গিভিং সেরিমনি হয়েছিল ডেভিস স্কিলের, 2বার হয়েছে এখন পর্যন্ত। তো প্রথমটাতে আমি ছিলাম অনেক আগে, দ্বিতীয়টা মেবি কবে, মাসখানেক আগে হয়েছে, মাসখানেক, এটা মেবি বছর হয়ে গেছে অলরেডি, শীতের মধ্যে হয়েছিল এটা, গত শীতে মেবি। তো আহ, ওইখানে আমি স্যারকে বলছিলাম যে স্যার, এই যে আমাদের যে সিপি কোর্স, আপনি যদি একটা জরিপ নেন যে আসলে এই যে স্টুডেন্ট গুলো এত কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আসতে চাইতেছে, এরা প্যাশনেটলি কেউ কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে আসে না আমার কাছে মনে হয়, হাতে গোনা 1-2% হইতে পারে। তখন স্যার বলছে এটা কেন হবে, এত স্টুডেন্ট সবাই আমাদের এখানে আসতেছে সিপি করতে। আমি বলছি না স্যার, এটা আসলে এরা সিপি করতে আসে না। যদি এরা সিপি করতে আসতো, এরা এদেরকে আপনি অলিম্পিয়াডেও পাইতেন। তো তখন কথা হচ্ছে যে অলিম্পিয়াড আর সিপি তো এক না। আমি বলছি সিমিলার। অলিম্পিয়াডের মধ্যে যে প্যাশন নিয়ে ছেলে পেলে অলিম্পিয়াডে যায়, কোন রকম মানে ওরকম ফিজিক্যাল আউটপুট চিন্তা না করে জাস্ট আনন্দ নেওয়ার জন্য যায়, যারা সলিড ওয়েতে সিপি করতে আসে তারাও সেম। তাদেরকে আপনি কিছু দেন বা না দেন, তারা সিপি করবে আজীবন, তারা প্রবলেম সলভিংটা তাদের কাছে ভাল লাগে, এই কারণে তারা করে। তো জালাল স্যার পরে এগ্রি করছে। পরে আমি বলছি যে আপনি যদি একটা জরিপ নেন আপনি বুঝবেন। বাট স্যারও পরে একটা হাসি দিছে, আমিও হাসি দিছি, এবং ওই হাসির মিনিং এটা ছিল যে জরিপের রেজাল্ট অলরেডি আমরা জানি। এন্ড আমি অলরেডি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেখাইছি। আম, আমি যদি 15 জনের কথাও হিসাব করি, এটা 486 জনের পার্সেন্টেজে কতটুক হয়, মাত্র 3%, মানে 3 থেকে 4% হয়তোবা। এর বেশি আমি আমি একটু বাড়াই ধরলাম 5%। এই 5% ছেলে পেলে অ্যাকচুয়ালি এখান থেকে মানে তাদের রেগুলারিটির কারণে জিনিসপত্র শিখে বের হইতে পারে। বাকি সবাই বাপ মার টাকা পয়সা নষ্ট করে, অথবা নিজেদের কষ্টে উপার্জন করা টাকা পয়সা এই কোর্সে এসে নষ্ট করে তারপর চলে যায়। এটা আমার কাছে পার্সোনালি খারাপ লাগে। মানে যদি কেউ প্রপারলি মানে এফোর্ট দিতে রাজি না হয়, তার আসলে কষ্ট করে কোর্স করার কি দরকার? মানে এরকম না যে মানে আমি বেবি স্কেলের অন্যান্য কেসগুলোর কথা জানি না, ইভেন কোনো ট্রেনিং সেন্টারেরই এরকম নাই যে যারা এখানে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে তাদের ফুল টাইম জব আসলে এটা, ব্যাপারটা কিন্তু এরকম না। ইভেন কোর্স না নিলেও যত এখানে ইনস্ট্রাক্টর আছে তাদের কারোই খুব একটা প্রবলেম হবে না ফিনান্সিয়ালি, যদি কেউ চিন্তা ভাবনা করে, কারণ সবারই আসলে এটা ওয়ান কাইন্ড অফ সাইড হাসেল অ্যাকচুয়ালি। সো এরকম না যে এটাই ফুল টাইম। তো ওদিক থেকেও কোনো প্রবলেম নাই। তো এই কারণে খারাপ লাগে যখন দেখা যায় যে ছেলে পেলে মানে সময় নষ্ট করতেছে, এফোর্ট দিতেছে না। আরে কন্টেস্টের আগে একটু দেখা নিব, পরীক্ষার ওই আমরা ভার্সিটির একটা কোর্স যেভাবে দেখি অনেক সময় যে ওকে পরীক্ষার আগে 10 দিন পরে ফেলবো, হয়ে যাবে। প্রবলেম সলভিং এইভাবে হয় না, সত্যি কথা বলতে। এটা অনেক 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 এফোর্ট দেওয়া লাগে এখানে। আমি জাস্ট গতকালকেও মেবি একজনকে একটা এক্সাম্পল দিছিলাম আমাদের
আমার তো অলরেডি মেবি টিজিআইপি সম্পর্কে অনেকে জানেন, যেখানে দেখেন ডিসকাশন কারে বলে, আমি একটা ছোট স্যাম্পল দেখাই যে আপনারা তো অনেকে ডিসকাসই করেন না। আর এই দেখেন আমার এইখানে সব হচ্ছে প্রবলেম সলভিং নিয়ে কথাবার্তা হয়। এই যে আমার, এই যে আপনাদের যেরকম ডিসকাশন সেকশন আছে একটা, সেটা হচ্ছে যে বিগিনার 9, আপনাদের দেখেন এটা পুরো খালি, কেউ কথাই বলে না এখানে, জাস্ট হয়তো বা ক্লাস নিয়ে কথা হইতেছে, কিন্তু প্রোডাক্টিভ কোনো কথাবার্তা এখানে নাই। বাট আপনি যদি উল্টা ভাবে এইখানে আসেন, আপনি দেখবেন প্রবলেম নিয়ে কি ধরনের ডিসকাশন এখানে চলতেছে। অনেকে হয়তো বা জাস্ট প্রবলেমের ডিসকাশন দেখেই অনেক কিছু শিখে ফেলতেছে, যেগুলো তারা হয়তো বা ক্লাসেই শিখে নাই। প্রত্যেক অলমোস্ট ডেইলি মানে এখানে 100 200 100-র মতো মেসেজ তো রেগুলার হচ্ছে পড়তেছে, আর কোড সবাই কোড দিতেছে, রিভিউ হইতেছে এখানে, কার কোডে কি প্রবলেম সেগুলো নিয়ে কথা হইতেছে। আমি মাঝে মধ্যে ঝাড়ি টাড়িও মারতেছি সবাইকে, এবং যারা আসলে স্লাইড ছোটখাটো ভুল করতেছে তাদেরকে ঝাড়ি দিয়ে সবগুলো আবার ঠিক করাই দিতেছে। ওরাও জানে যে আমি ওদেরকে ভালোর জন্য ঝাড়ি দিতেছি। এরকম অসংখ্য এক্সাম্পল আছে। ওদের এভরিথিং খুবই গুছানো। কেন ওদের সাথে সবকিছু গুছায় করা যায়? কারণ ওরা ক্লাসে রেগুলার থাকতেছে, এন্ড মানে ওরাও আমাকে গাইড করে অনেক সময় যে ভাই এটা না করে এটা করেন, মেবি বেটার হবে। দেখা যায় ক্লাসে হয়তোবা স্টুডেন্ট যদি কম থাকে, ওরাই ওদের ফ্রেন্ড গুলাকে ধরে নিয়ে আসে, যাই তুই ক্লাসে কেন আসিস নাই। এই ধরনের অ্যাটেন্টিভনেস ওদের মধ্যে আছে। কেন? কারণ এইখানে কেউ আসলে মানে ওরা সবাই জানে যে ওরা এখানে কি করতে আসছে। আমি ওদেরকে ওই জিনিসটা ভেরিফাই করে এখানে নিয়ে আসছি। কিন্তু যেটা হয়, আমরা যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং বলতে যে জিনিসটা বুঝি, সেইটাই যখন আমরা ফোকাস করতে আসি, তখন দেখা যায় যে, বা আমরা যদি রুট বের করার ট্রাই করি যে আমরা আসলে কেন সিপি করতে চাইতেছি, বেশিরভাগের আসলে অ্যান্সার আসে যে তারা ভালো একটা জব পাওয়ার জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চায়, কিন্তু এটা ফার্স্টে তারা স্বীকার করে না। এটা কিন্তু ভুল কিছু না। কেউ যদি আসলে সিপি জিনিসটা ভালো একটা জব পাওয়ার জন্য করতে চায়, এতে ভুল কিছু নাই, কিন্তু এটা আপনাকে আগে স্বীকার করা লাগবে। তখন আপনার অ্যাপ্রোচ গুলা ওইভাবে ডিফাইন করতে হয়। কেউ যদি জাস্ট আনন্দের জন্য, লেটস সে ভার্সিটির ফার্স্ট ইয়ারের একটা ছেলে সিপি করবে জাস্ট আনন্দের জন্য, ও গুগল চিন্তা করে কখনো সিপি করলে ও কোনোদিনই ভালো করতে পারবে না সিপিতে। ইভেন ভার্সিটিতে থাকা অবস্থায় কোনো ছেলে যদি ফ্যাং চিন্তা করে সিপি করতে থাকে, তারে দিয়ে কিচ্ছু হবে না, সে সিপিতেও ভালো করতে পারবে না, ফ্যাং তো অনেক দূরের জিনিস। সো সো ওই ধরনের মানুষের সিপি করার টার্গেট মানে ইচ্ছা বা তার প্ল্যান এক ধরনের হয়। আর যখন একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট বা যার যে হয়তো বা আর কয়েক মাস পর ভার্সিটি থেকে পাশ করে বেরোবে, বা সে অলরেডি ওয়ার্কিং ইঞ্জিনিয়ার এরকম কাজকর্ম করতেছে কোথাও, সে যখন সিপি করতে আসে, তখন তাকে আসলে জিজ্ঞেস করতে হয় যে তুমি তাহলে এখন এখন কেন সিপি করবা। তো তখন অনেকে না স্বীকার করে না, বলে না আসলে। আমি কিন্তু ওই অ্যান্সার গুলো অনেকের ক্ষেত্রে জানি যে আসলে অ্যান্সার গুলা কি, কিন্তু সে ঘুরায় পেঁচায় বলে যে আমার অনেক প্যাশন, এটা সেটা হাবিজাবি। প্যাশন থাকলে কেস ডিফারেন্ট হইতো, ভার্সিটিতে থাকা অবস্থায় জিনিসটা ফুটে উঠতো, কারণ ওই ওই সময় আশেপাশে সবচেয়ে বেশি মানুষ সিপি করতে থাকে। তুমি তো এখন একা, আর তোমার কেন এখন মানে এই প্যাশনটা এতদিন পর কেন আসবে? সো এটা একটু উইয়ার্ড। আসে না তা না, কিছু খুবই অল্প কিছু পার্সেন্টেজে আসে, বাট এটা খুবই খুবই রেয়ার। সো অনেককে আবার অনেকেই স্বীকার করে যে আচ্ছা আমি আসলে সিপিতে আসতে চাই, কারণ এটা একটা ভালো ওয়ে প্রবলেম সলভিং শেখার। এবং ফ্যাং টাইপের কোনো কোম্পানি যদি ক্র্যাক করতে চায়, আমার আসলে প্রবলেম সলভিং স্কিলটা দরকার। এইটা পারফেক্ট অ্যান্সার। সো তখন ওরে কিন্তু আমি সাজেশনটা ডিফারেন্ট ওয়েতে দিব। তাকে অবশ্যই সিপি করতে বলবো, বাট তার সিপি করার অ্যাপ্রোচ আলাদা হবে। সে প্রবলেম সলভ করবে, কোড ফোর্সেসে করবে, লাইট ওজেতে করবে, কিন্তু তার ফোকাসটা কিছুতে লিড কোডেও থাকবে। সে লিড কোড রিলেটেড প্রবলেমও সলভ করবে। সে একটু কমপ্লিকেটেড প্রবলেমও ইউভিএ কোড ফোর্সেস থেকে সলভ করবে, আবার সপ্তাহের আরেকটা দিন সে হয়তো লিড কোড থেকে সলভ করতে থাকবে। তাকে আরো অ্যাডিশনাল অনেক কিছু দেখতে হবে, যে জব ইন্টারভিউ গুলো কিরকম হয়, কোন জিনিস কিভাবে কাজে লাগে। কারণ সিপির এক্সপিরিয়েন্সটা কাজে লাগে, কিন্তু লাইফে সবসময় সিপি করা লাগে না। সো ও কিন্তু ভুল রাস্তায় ফার্স্টে হাত দিছে। তো যে কেউ যখন স্বীকার করে না, তাকে এই গাইডলাইনটা দেয়া যায় না। বাট কেউ যখন বলে আসলে যে এই হচ্ছে সিনারিও, তখন তাকে গাইডলাইনটা দেয়া যায় যে আচ্ছা সিপি সবকিছু না। আমি সিপি করি না এখন, আর সিপি আমি ছেড়ে দিছি বহু আগে। কারণ আমার কাছে মনে হয় সিপি এখন আমার জন্য ওভারকিল, মানে এই মুহূর্তে করে খুব একটা লাভ নাই। বাট আমি অফলাইনে প্র্যাকটিস করতেছি রেগুলার। আমি 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 দেখাই একটা একটা এক্সাম্পল দেখাই। আমি সেদিন বলছিলাম মেবি যে আমি একটা প্রবলেম গতকালকের ক্লাসে মেবি কথাটা বলছিলাম। এটা 2018-র আইসিপিসি, ঢাকা আইসিপিসির প্রিলিমিনারির একটা প্রবলেম। তো এটা হচ্ছে আমার প্রবলেম গুলো সলভ করার লিস্ট। একটা প্রবলেম এখন আমি কোড করি নাই, বাট আমার হাতে আইডিয়া আছে। তো এই এই যে আই নাম্বার প্রবলেমটা, এইটা আমি প্রায়
সেই 2018 থেকে আমি টুকটাক ট্রাই করতেছি, 4-5 বার ট্রাই করছিলাম, একবারও হয় নাই। গতকালকে এটা আমার মাত্র এসি হয়েছে, গতকালকের কথা। সো প্রায় 4 বছর ধরে আমার এই প্রবলেমটা টুকটাক ট্রাই করে যাওয়া লাগছে, এন্ড ফাইনালি এরপরে আমার এই প্রবলেমটা একসেপ্টেড ভার্ডিক্টের মুখ দেখছে। এবং মজার ব্যাপার হইতেছে, এই প্রবলেমটা আমি কতগুলো আবার একসেপ্টেড হওয়ার পরে আমি অনেকবার ট্রাই করছি। এই যে দেখেন, প্রথমবার ট্রাই করছি, এটার টাইম লিমিট 1.2 সেকেন্ড লাগছে, 434 মেগাবাইট খরচ করছে। তো তখন খেয়াল হলো যে এত টাইম লাগা, এত মেমোরি খরচ করার কথা না, মেবি আমি কোথাও মেমোরি লিক হইতেছে আমার প্রোগ্রামে। বের করে আমি আবার সেই জিনিসটা ফিক্স করে সাবমিট দিছি, 434 এমবি থেকে সেটা 50 এমবিতে নেমে আসছে। তারপরে আমি আরো কিছু জিনিস চেঞ্জ করে আবার সাবমিট করছি, কিন্তু মেমোরি লিকের কোডটা আমি আবার রেখে দিছিলাম, খেয়াল করি নাই। সো এখানে আবার 250 এমবি খরচ হয়েছে। তারপরে আমি টাইমটাকে আর একটু রিডিউস করার ট্রাই করছি, ফাইনালি আমি 1 সেকেন্ডের মতো পৌঁছাইতে পারছি, যে 50 এমবি মেমোরি, এবং উইদিন 1 সেকেন্ড সে একসেপ্টেড হয়েছে। তো আমি কেন এটা করছি, কারণ যখন ভার্সিটিতে আমি সিপি করতাম লাস্ট 2 বছর, 17-18, আমি খুবই প্যাশনেটলি কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি, আমার মাথায় অন্য কোনো কিছু ছিল না। তো একটা প্রবলেম যখন আমি দেখতাম, আমার মাথায় ওই প্রবলেমটা মানে একদম ফার্স্টে ফিল করা ট্রাই করতাম, যে আচ্ছা এখানে এই জিনিস চাইতেছে আমি সময় নিয়ে প্রবলেম স্টেটমেন্ট পড়তাম, দেন অনেকক্ষণ সময় দিতাম ওই প্রবলেমটা নিয়ে। এই কারণে ওই প্রবলেমগুলো আমার মনে থাকতো। সচরাচর যখন আমি এই যে গতকালকে প্রবলেমটা আবার রিডিং দিছি, আমাকে আসলে স্টেটমেন্ট পুরোটা পড়া লাগে নাই, আমার মাথায় ছিল যে আচ্ছা আচ্ছা এই করা লাগবে। দেন আধা ঘন্টার মতো ট্রাই করছি, লিটারালি কিচ্ছু করা লাগে নাই, প্রবলেম সলভ হয়ে গেছে। বাট 4 বছরে কিন্তু আধা ঘন্টার অনেক অনেক বেশি আমি টাইম দিছি। এরকম হয়েছে 2-3 দিনই প্রবলেমটা নিয়ে আমি পড়েছিলাম, বাট আমি হারাম কাউকে জিজ্ঞেস করি নাই সলিউশন কি হইতে পারে বা ব্লা ব্লা ব্লা। সো এই 4 বছর পর হঠাৎ আরেকবার ট্রাই করছি, যে আচ্ছা দেখি, আমার ওই টেকনিক্যাল জব ইন্টারভিউ প্রিপারেশন কোর্সে আমি ট্রাই পড়াইতেছিলাম। তো ট্রাই পড়াইতে যায় TRIE, এটা হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার। সো ট্রাই পড়াইতে গিয়ে মনে হয়েছে যে ভূগোল সার্চ যে প্রবলেমটা মেবি ট্রাই রিলেটেড একটা প্রবলেম, কারণ এখানে এলসিপি বের করা লাগে, লংগেস্ট কমন প্রিফিক্স। সো এটা একটু ট্রাই করে দেখি কিছু হয় কিনা। জাস্ট 30 মিনিট বা 35 মিনিটের মতো টাইম লাগছে, দেন কোড করতে আরো 30-35 মিনিট, দেন ফাইনালি আমি অ্যাকসেপ্টেড পেয়ে গেছি। সো যারা সিপি করে তারা এই আনন্দটার মধ্যে দিয়ে যায়, যে 4 বছর 10 বছর 20 বছরও হোক, একটা প্রবলেম যখন সে পুরাতন প্রবলেম সলভ করতে পারে, এটা অনেকটা ওই যে আহ, কি বলে, আমি যদিও অ্যালকোহল বা এরকম কোনো কিছু খাই না, তো তাও এরকম একটা সেন্টেন্স অনেকে বলে যে ওয়াইন জিনিসটা যত পুরাতন হইতে থাকে তার টেস্ট তত ভালো হয়। তো এই প্রবলেমগুলোর ক্ষেত্রেও বা কম্পিটিটিভ প্রোগ্রামিং যখন করবেন, অনেক পুরাতন প্রবলেম যদি আসলে সলভ করতে পারেন, তখন এই আনন্দটা পাওয়া যায়। আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে। এখন আমরা একটু, যেহেতু সিপিটিপি নিয়ে অনেক গেজানো হইলো, এবার আমরা আমাদের আগের জায়গায় একটু ফেরত যাই। আপনাদেরকে একটু জিনিসপত্র বোঝানোর জন্য বললাম, ভাবছিলাম এর মাঝখানে হয়তো 1-2 জন আসতে পারে, দেখি যে কেউ আসে নাই। সো ফাইন, আমরা আমাদের পড়াশোনায় ফেরত যাই। এইবার আমি 5-এর কাছে গেলাম, 5-এর কাছে গিয়ে দেখলাম তার অ্যাকচুয়ালি 5 হলো আর ওর নিজের মান সেম। সো তাকে আমি ছোট করে দিলাম, বেসিক্যালি 4/5 দিয়ে এখন 5-এর সবগুলা গুণিতককে আমি গুণ দিব। সো এটাকে গুণ দিয়ে আমি বানাবো 4, 15 কে 10-কে আমি গুণ দিয়ে 10-কে 5 দিয়ে ভাগ দেবো 2, আর 4 দিয়ে গুণ দিলে আসবে 8। 20-এর ক্ষেত্রেও সেম, 25-এর ক্ষেত্রেও সেম, 25-কে 5 দিয়ে 5, 4-5 20। আমি 30-এর ক্ষেত্রেও সেম পাবো, এটা হবে 8। সো 5-এর খেলা শেষ। 6 দিয়ে আমি ইটারেশন চালাবো না, কারণ 6 আর 2 ম্যাচ করতেছে না। 7 দিয়ে ইটারেশন চালাবো, 7 দিয়ে ইটারেশন চালাবো যখন, এটা আসলে গুণ হবে 6/7 দিয়ে। সো আমি এটাকে 6 বানাবো, 7-এর নেক্সট মাল্টিপল হচ্ছে 14। সো 14-কেও আমি এখানে 6 বানাবো। দেন আমি 21-এর কাছে যাব, 21-এর কাছে 14 আছে অলরেডি, 14-কে আমি 7 দিয়ে ভাগ দিব 2, আর 2-6 12। আমি তারপর হচ্ছে 28-এর কাছে যাব, 28-এর মধ্যে অলরেডি 14 আছে, সো এটা হবে 12। শেষ। এইবার 8-এর কাছে যাব, কিছু হবে না, কারণ 8 আর 4, 9-এর কাছেও কিছু হবে না, 10-এর কাছেও কিছু হবে না, 11-এর কাছে যাব। সো 11 অলরেডি 11 আছে, সো আমি এটাকে বানায় দিব হচ্ছে 10। 11-র গুণিতক গুলার কাছে যাব। 11-র গুণিতক হচ্ছে 22 প্রথমটা,
তো 22-এর ভ্যালু হচ্ছে 11-র জায়গায় হবে এখন 10, কারণ আমি তাকে 10/11 দিয়ে গুণ দিব আর কি আলটিমেটলি। দেন 33 তো নাই। দেন 12-র কাছে যাব, কিছু হবে না। 13-র কাছে যাব, সো 13-র ক্ষেত্রে হবে এটা 12, আর 26-এর ক্ষেত্রে হবে 12। ফাইন। আর 14-র কাছে যাব, চেঞ্জ হবে না, 14 আর 6। 15-এর ক্ষেত্রেও সেম, 16-র ক্ষেত্রেও সেম। 17-র কাছে যাব, চেঞ্জ হবে, 17 দুগুণে 34, সো 34 যেহেতু নাই, শুধু 17 চেঞ্জ হবে, সো 16 হবে। দেন 18-র কাছে যাব, দেন 19-এর কাছে যাব, এটা 18 হবে। দেন 20, দেন 21, দেন 22, দেন 23, দেন 24, দেন 25, দেন 26, দেন 27, দেন 28, দেন 29, ও হবে 28, দেন 30। সো ফাইনালি আমি এই 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার অয়লার ফায়ার ভ্যালু বের করতে পারলাম। এন্ড আমি একটু ক্রস চেকও করব। এই যে নাম্বারগুলো হচ্ছে 1 1 2 2 4 2 6, 1 1 2 2 4 2 6, 4 6 4 10, 4 12, 4 6 4 10, 4 12, দেন ব্লা ব্লা ব্লা। 30 হচ্ছে 8 28 12 18, এরকম 8 28 12 18 লাস্টের দিক থেকে। সো সবগুলো আমাদের মোটামুটি ঠিকঠাক ভাবে আমরা বের করতে পারছি। সবাই কি বুঝলাম এখানে কি ঘটতেছে? কিভাবে আমরা 1 থেকে n পর্যন্ত, n এর ভ্যালু যদি 30 হয়, আমরা কিভাবে অয়লার ফায়ার মান বের করতে পারি? জি ভাই, বুঝছি। ওকে, ঠিক আছে। আমরা এটা একটু অ্যাপ্লাই করার ট্রাই করি। গেট ফাইটা থাক, আমরা একটা সিভ চালাবো। সো সিভ ফর ফাই নাম দিলাম, এন্ড সে হচ্ছে কি করবে আসলে, হচ্ছে ফাই গুলা বের করবে। সো ফাই ফাই আর কি নাম দিলাম একটা ভেক্টর। সো সে 1 থেকে n পর্যন্ত সবগুলা নাম্বারের ক্ষেত্রে অয়লার ফাই ক্যালকুলেট করবে। সো তা ওই যে কম্পোজিট একটা ভেক্টর আমরা নিতাম, সরি অ্যারে আমরা নিতাম, অনেকটা ওরকম একটা অ্যারে নিব। সো এটা গ্লোবালি নেওয়া বেটার। আচ্ছা, গ্লোবালি নেই আপাতত, বাট খুব একটা গুড প্র্যাকটিস না। সো আমি তাদেরকে কম্পোজিটই লিখবো, ওই প্রাইমের মতো করেই লিখবো। আচ্ছা না, এটা বেটার হয় না, একবার এই কাজই করি, এটা ভেক্টরেরটা দরকার নেই আলটিমেটলি। সো এটাই বেটার। ম্যাক্স এর ভ্যালু দিয়ে দেই, একবার এটাতে ক্যালকুলেট করে রেখে দিব। সো ম্যাক্স 10⁵ দিয়ে 6 দিয়ে আপাতত, পরে না হয় চিন্তা ভাবনা করব। সো সবার আচ্ছা ভাই, ফার্স্টে, গ্লোবাল লিখলে সমস্যাটা মানে ভালো না কেন? ভালো না কেন? কারণ তোমার এই অ্যারেটার বা যা তুমি ডিক্লেয়ার করবা তার এক্সেস অ্যাকচুয়ালি পাবলিক হয়ে যাবে। সো যে কোনো ফাংশন, যে কোনো ক্লাস তোমার এই অ্যারেটাকে দেখতে পাবে, বাট সবার ক্ষেত্রে তো এটা দেখার দরকার নাই। এক, দ্বিতীয়ত আরেকটা প্রবলেম হচ্ছে, তুমি আর অন্য কোনো ক্লাসে বা অন্য কোথাও যখন ফাইল লিখবা, তখন একটা কনফিউশন ক্রিয়েট হবে যে এই ফাই আসলে কোন ফাইটাকে মিন করতেছে, গ্লোবালটাকে নাকি লোকালটাকে, কারণ ওর কাছে দুইটারই এক্সেস আছে তখন। সেটা কনফ্লিক্ট হয় তখন। তো বেটার হচ্ছে গ্লোবালি না রাখা, কারণ এটা সবার কাছে এক্সেস চলে যায়। বাট সিপিতে অনেক সময় গ্লোবালি রাখা লাগে, কারণ হচ্ছে লোকাল স্পেস কম, স্ট্যাক মেমোরি আর হিপ মেমোরি বলতে একটা ব্যাপার থাকে। তো আসলে ওই গ্লোবালি ডিক্লেয়ার করলে একটু বেশি জায়গা পাওয়া যায় ডিক্লারেশনের জন্য। বড় বড় অ্যারেগুলো আসলে আমরা গ্লোবালি এই কারণে রাখি সিপিতে, বাট ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা ব্যাড প্র্যাকটিস, এটা করাটা ঠিক না কোনোভাবে। এন্ড এটা ইন্টারভিউর ক্ষেত্রেও ব্যাড প্র্যাকটিস। মানে ইন্টারভিউ, কোডিং ইন্টারভিউ গুলো হইতেছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যে প্রবলেম সলভিং আমরা করতাম সেটা, আর ডেভেলপমেন্টের কোডিং আমরা যেরকম করি তার একটা মিশ্রণ। সো সেখানে সবগুলো স্ট্যান্ডার্ডই মেনটেন করা হয়, বুঝতে পারছো? সো আমি ইনিশিয়ালি তাদের সবার মান আই দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম। আমি তো, আমরা মেবি এটা নিয়ে অলরেডি কথা বলছি, সবার ফাইয়ের মান তাদের নিজেদের সমান। তারপরে আমি একটা লুপ চালাবো, i ইকুয়ালস টু 2 থেকে শুরু হবে, এন্ড আমরা হচ্ছে i ইন্টু i পর্যন্ত আমরা যাই নাই। আমাদের মোটামুটি সবগুলা নাম্বার, এখানে যখন আমরা 30 পর্যন্ত লিখছি, আমাদের একদম 29 পর্যন্ত আমাদের সিমুলেশন চলছে। 29-এর ক্ষেত্রে সে 28 হয়েছে। সো আমাদের আসলে i লেস দেন ইকুয়ালস 10 পর্যন্তই যাওয়া লাগবে, দেন i প্লাস প্লাস। ফাইন। সো কখনো যদি দেখি যে কোন একটা নাম্বারের 5 ভ্যালু আর ওই নাম্বারটা অ্যাকচুয়ালি সেম, দ্যাট মিনস এখানে কাজ করার মতো জায়গা আছে। সো আমরা তখন সিমুলেশন শুরু করবো এইভাবে যে j ইকুয়ালস টু i, j লেস দেন ইকুয়ালস টু n, এন্ড j প্লাস ইকুয়ালস টু i। এন্ড সেখানে গিয়ে আমাকে যেটা করা লাগবে, ওই পার্টিকুলার নাম্বারটার 5 ভ্যালু ফার্স্টে আমাকে i দিয়ে ভাগ করা লাগবে, দেন ওই নাম্বারটার সাথে আমাকে i মাইনাস 1 গুণ দেওয়া লাগবে।
শেষ, এইটুকি, এর বাইরে কিছু নাই। তো আই হচ্ছে সেই প্রাইম নাম্বারটা। কেউ যদি চান এটাকে পি নাম দিতে পারেন, বাট পি নামটা মিনিংফুল হয় না আসলে। সো আমরা ওই নাম্বারটা যেটা প্রাইম, আই হচ্ছে একটা প্রাইম। সো যখন এটা দেখবো আই ইজ প্রাইম, সো এই আই দিয়ে আমি ওই আই এর যত গুণিতক থাকবে যারা হচ্ছে যে, তাদেরকে আগে ভাগ দিব আই দিয়ে, দেন আই মাইনাস ওয়ান দিয়ে গুণ দিব। সো এটা যদি করি, আমি আমি যদি সি ফর ফাই চালাই এন্ড যদি 30 পর্যন্ত চালাই এন্ড গেট ফাই না দিয়ে, আমার কাছে তো অলরেডি ফাই এর মান আছেই, সো যদি প্রিন্ট করি আমি সিমিলার একটা আউটপুট দেখতে পাবো, যেটা আমাদের আগের আউটপুটের সাথে হুবহু ম্যাচ করবে। সো এটা প্লেন হচ্ছে n log n, এটার টাইম কমপ্লেক্সিটি। তো সবাই যদি এইটুকু অংশ বুঝি একটু জানাই যে ভাই মানে অলরেডি যেই কোডটা আমরা এখানে করে দেখছি সেম, হুবহু সেম, মানে আমাদের অ্যাপ্রোচটা আর কোডটা সেম জিনিস, বাট স্টিল কারো যদি কোয়েশ্চেন থাকে বলবেন। সবাই কি বুঝতে পারছি? একটু হ্যাঁ জানাবেন। ভাই এটা ক্লিয়ার বুঝছি। ওকে ফাইন, এভাবে পর্যন্ত বুঝছি। ঠিক আছে। হ্যাঁ, কেউ কি কোনো কোয়েশ্চেন করতে নিছিলেন? এখানে একটা অপারেশন খুব কস্টলি, সেটা হচ্ছে আমি যখন ভাগ দিতেছি আবার গুণ দিতেছি, যোগ বিয়োগের তুলনায় ভাগ আর গুণ একটু কস্টলি, খুবই খুবই ছোট্ট একটা মার্জিনে। সো এটাকে কিছুটা অপটিমাইজ করা যায় কিনা চিন্তা করি। আমি আসলে কি করতেছি, আমি একটা সংখ্যাকে আগে এক্স দিয়ে ভাগ দিতেছি, দেন তার সাথে আবার এক্স মাইনাস ওয়ান গুণ দিতেছি। সো এটাকে কি ডিফারেন্ট ভাবে লিখা যায় কিনা আমি একটু চিন্তা ভাবনা করি। সো এক্স থাকবে এখানে, দেন এন এক্স মাইনাস এন, দ্যাট মিনস আমি আসলে দ্যাট মিনস এন মাইনাস এন বাই এক্স। ভাবতেছি এটাকে কিভাবে দূর করা যায়, ভাগের পার্টটা কি কোনোভাবে বাদ দেয়া যায়, একটু চিন্তা করি। মানে ভাগ গুণ এত কিছু দিব, এটাকে কি সামহাও চেঞ্জ করা যায় কিনা। একটা নাম্বার থাকবে এন, চিন্তা করি, কারণ আমার মেবি এটাকে কিছুটা এই এই ভাগ আর গুণের পার্টটুকু এটা বাদ দেয়া যাইতে পারে, একটু চিন্তা করি। আচ্ছা, কিভাবে করা যেতে পারে। আচ্ছা, আমি যখন একটা পার্টিকুলার নাম্বারের জন্য মানে জাস্ট কিছু মানে কনস্ট্যান্ট অপটিমাইজেশন ভাবতেছি, কিছু কি করা যায় কিনা এখানে। সো একটা গুণও যদি বাদ দেয়া যায়, বা ভাগ আর গুণের মধ্যে যে কোনো একটাকে যোগ গুণ বিয়োগ দিয়ে রিপ্লেস করে দিতে পারলে আমার কাজ হয়। সো হোয়াট অ্যাবাউট দিস, আমি এটা চাই, এটা আলটিমেটলি চাই, এটাকে কি আমি এরকম কিছু দিয়ে রিপ্লেস করতে পারি কিনা, এটাকে আলটিমেটলি বেসিক্যালি আমি একটা নাম্বার আমার কাছে অলরেডি আছে n। ওকে, সো হোয়াট ইফ আমি এটার থেকে বাদ দিলাম n। আচ্ছা 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 আচ্ছা। এটাই তো হয়, এটাই তো হয়। এটাতে যেটা হয় জাস্ট আমি একটা ভাগ করতেছি তাতে গুণ বাদ যাচ্ছে। গুণ বাদ যাইতেছে, সো জাস্ট বিয়োগ হইতেছে, বিয়োগ অ্যাকচুয়ালি গুণের থেকে অপটিমাইজড। সো জাস্ট এন কে এক্স দিয়ে ভাগ দিলেই হয় এন্ড সেটাকে বিয়োগ দিলেই হয়। সো আমি এটা করতে পারি, জাস্ট বিয়োগ দিব এন্ড আমি কাকে বিয়োগ দিব, ফাই অফ জে ডিভাইডেড বাই আই। বেসিক্যালি এটাই আমি এখানে করছিলাম। তো এইটা অপটিমাইজড আগেরটার থেকে।
কিছুটা হইলে অপটিমাইজড হবে। আমি যদি দেখি রান টাইমে হয়তো বা এখানে খুব বেশি ডিফারেন্স পিসিতে দেখতে পাবো না আমার মনে হয়, বাট স্টিল এটা রান করে দেখা যায়। আমি যদি 10⁶, ওকে, ম্যাক্স পর্যন্ত যদি রান দেই কিরকম টাইম নেয় দেখি। 0.05, আরেকবার একটু বড় কেসে দেখি 10⁷ কি করে। 0.5, আরেকবার রান দিই, 5 বার রান দিব। 0.56, 54, 55, সো রাফলি 0.55 এর মতো যায় যা বুঝতেছি। আর যদি এটাকে 5j ডিভাইডেড বাই i দিয়ে রান দেই 0.6, আচ্ছা প্রথমবার যেহেতু 0.53, 53, 53, বাবা 53 থেকে কমে না। 53, এটা কনস্ট্যান্টলি 53, 51 এবং কিছুটা কমতেছে। কেউ কি খেয়াল করছেন যে আগে মাঝে মাঝে 57, 58-এ যাইতো, প্রথমবার 561-এ যাওয়ার পেছনে ডিফারেন্ট রিজন আর কি। সো বাট এরপরে কনস্ট্যান্টলি সে মানে কনসিস্টেন্টলি সে একটা সিমিলার ভ্যালু দিতেছে। এটা 57 দিল অনেকক্ষণ পর রান করাতে। আচ্ছা, খুবই খুবই ক্ষুদ্র একটা ডিফারেন্স, বাট এটা লং রানে হয়তো বা ইম্প্যাক্ট ফেলবে। আছে দেখি তো 10⁸ দিলে কি করে। এটা এটা ভালো টাইম লাগার কথা। এটা কিন্তু n log n, এটা n log of n না, এটা n log n। সো 5.6, 5.6 এটাকে আসলে মাল্টি থ্রেডেড চালায় অনেক অপটিমাইজড করা যেত, বাট কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সেই সুযোগ নেই। আচ্ছা যাই হোক, এটা আসলে এত বড়র জন্য টেস্ট করার কিছু নেই। খুবই খুবই ছোট্ট একটা মার্জিনে হয়তো ইমপ্রুভমেন্ট পাবেন, বাট করা উচিত, আপনার এক্সিকিউশন কমতেছে। সবাই কি বুঝলাম? জি ভাই। আচ্ছা, এখন আমরা যদি এত কষ্ট করে অয়েলার ফাইয়ের মানে অয়েলার ফাইয়ের জন্য সিফ চালাই, আমাকে কি এই 1 থেকে 10⁶ আমি যদি এই পর্যন্ত চালাই আর কি, তাহলে 1 থেকে 10⁶ এর মধ্যে কোনো সংখ্যা কি প্রাইম না, এটা যদি আমাকে বের করতে হয় খুব এফিশিয়েন্টলি, আমি কি আবার সিফ চালাবো? প্রাইম বের করার জন্য আলাদা সিফ দরকার আছে, নাকি এই অয়েলার ফাইয়ের অলরেডি যে অ্যারেটা আমি বানায় ফেলছি, পপুলেট করে ফেলছি, ওইটা দেখেও আমি প্রাইমারিটি টেস্ট করে ফেলতে পারবো? কোন আইডিয়া? ভাই ওখান থেকে করা যাবে, ওই যে ভাই ওই ইসের চেয়ে 1 কম থাকলে সেটা এক্স্যাক্টলি, প্রাইম। রাইট। সো এটা খুবই, এই যে শোভন যে অ্যান্সারটা দিল এটা খুবই মানে হচ্ছে যে কারো বোঝা উচিত যে আমি যখন অয়েলার ফাই বের করতেছি, তখন যদি আমি কোন একটা নাম্বারের অয়েলার ফাই বের করি এবং দেখি যে ওই নাম্বারটার অয়েলার ফাই হচ্ছে তার থেকে 1 কম, তাইলে আমি নিঃসন্দেহে বলতে পারবো এটা একটা প্রাইম নাম্বার। সো কথার কথা, আমি একটা ফাংশন বানাইলাম যে ইজ প্রাইম। এই ফাংশনের দায়িত্ব হইতেছে আমার কারেন্ট সিনারিও বিচার বিবেচনা করে কোন একটা নাম্বার কি প্রাইম না এটা বের করা। সো আমি ইজ প্রাইমের ভিতরে আমার কাজ, আমি মেইন থেকে ইজ প্রাইম কল দিব, এই যে এইভাবে। আমার এটা জানার কোনো দরকার নাই যে ইজ প্রাইম সে নিজে কিভাবে একটা নাম্বার প্রাইম না সেটা বের করতেছে, আমার লিটারেলি এটা জানার কোনো প্রয়োজন নাই। সো সেটা যদি আমি করতে চাই, ধরা যাক এই যে ইফ ইজ প্রাইম আই, যদি ট্রু হয় তাহলে আমি আই প্রিন্ট করব। সো ইজ প্রাইমের ইমপ্লিমেন্টেশন এখন ইজ প্রাইমের মাথা ব্যথা, আমার মেইনের মাথা ব্যথা না। সো তখন আমি এখানে লিখে দিব যে রিটার্ন phi of n equal n-1। যদি এটা হয়, দ্যাট মিনস এটা প্রাইম নাম্বার, এটা একটা প্রাইম নাম্বার। সো আমি এই কোডটা রান দেই এবং দেখাই এই যে 1 থেকে 100 পর্যন্ত এই যে 25টা প্রাইম নাম্বার, সবগুলা প্রাইম এখানে সিরিয়ালি চলে আসছে। আমার নতুন ভাবে কোনো প্রাইমারিটি টেস্ট করা লাগে নাই। সবাই কি বুঝছে এবার? জি ভাই বুঝছি। সো কোডগুলাকে যদি আপনি ভাবে সেপারেট রাখেন, তাদের কনসার্ন গুলা, কোডিংটা ইজি হয়। অনেকে কি করে মেইনের মধ্যে সব ঢুকাইতে থাকে একসাথে, সব ফাংশনের কাজ সব একসাথে। ফাংশন জিনিসটা অ্যাকচুয়ালি এইভাবে এই কাজ করার জন্য আবিষ্কার হয় নাই, বা এটার একটা পারপাস আছে। প্রত্যেকটা জিনিস যখন ইউজ করবেন তার পারপাসটা বোঝার ট্রাই করবেন যে আমি এই মানে এই টুলটা আমি কেন ইউজ করব, কি কারণে আমার এই টুলটা কাজে লাগবে। ওকে, সো অয়েলার ফাই রিলেটেড খুব ভালো একটা ম্যাটেরিয়াল আপনাদের সাথে এখানে আমি আজকে শেয়ার করি। এটা আপনাদের ইতে আমি দিয়ে দিব। সবাই স্টাডি ম্যাটেরিয়াল ফর অয়েলার ফাই আমি এখানে দিয়ে দিলাম। অ্যানাউন্সমেন্টের মধ্যেও দিয়ে দেই, এখানে তো কথা কম হয়, সো এটা হয়তো এখানে থাকবে।
এন্ড সবাইকে ট্যাগ করে দিই যাতে সবাই একটা নোটিফিকেশন পায়। তো এটা খুবই ভালো একটা অ্যাকচুয়ালি ব্লগ, এটা আপনারা একটু দেখতে পারেন, আমি পার্সোনালি এটা থেকেই পড়ছি। তো এখানে সবগুলা প্রপার্টি নিয়ে কথাবার্তা বলা আছে এবং অয়লার ফায়ার একটা মাল্টিপ্লিকেটিভ প্রপার্টিও আছে। দুইটা নাম্বার যদি এ আর বি হয় তাদের দুইজনের এবং অবশ্যই দুইজনকে রিলেটিভলি মানে কো প্রাইম হওয়া লাগবে আর কি। তো তাদের দুইজনের গুণফলের যে অয়লার ফাই সেটা তাদের ইন্ডিভিজুয়াল অয়লার ফাইয়ের গুণফলের সমান। তো এরকম বেশ কিছু প্রপার্টি আছে, এগুলো একটু দেখে রাখতে পারেন, হেল্পফুল হয় তখন। আর এই যে আমাদের যে অয়লার ফায়ার ফর্মুলাটা আমরা লিখছিলাম সেই ফর্মুলার প্রমাণ সিম্পল, একদম স্ট্রেট ফরওয়ার্ড, দেখলেই ইজিলি বুঝবেন। আর ইমপ্লিমেন্টেশনে যে ফার্স্টে স্কয়ার রুট অফ এন ইমপ্লিমেন্টেশন যেটা সেটা এখানে আছে। এটাও ভালো কাজে লাগে যখন আপনি অনেক লার্জ কোনো আপনার এটা কি নাইট মোড আছে নাকি আবার অনেক খাইছে, আপনি যখন লার্জ কোনো নাম্বারের ক্ষেত্রে বের করতে যাবেন অয়লার টোশন ফাংশন ফ্রম 1 to n in n log of n, এইটা তো n log of n না, এটা n log of n না, এটা আর একটু কম, কারণ আমি ওয়েট এটাকে n log of n কেন লিখলো, n log n যদি হইতো 10⁸ এর ক্ষেত্রে টাইম অনেক লাগতো ফাইন, বাট 10⁸ 9 এর ক্ষেত্রে হয় আমার রাফলি 30, এটা হবে 25, 25 এর লগ হবে রাফলি 5, সো 5 সেকেন্ডের মতো লাগে। আচ্ছা ওকে, বাট আমার সিভ n log of n থেকেও আসলে ফাস্ট। ওকে ফাইন, আমরা অলরেডি এটা দেখছি, সো আমাদের মাথা ব্যথা নাই। আচ্ছা এটা কি 5 1 to n, এটা কি করছে, না এটা তো ওই জিনিস না, এটা অন্য জিনিস। আচ্ছা তো এইখানে অয়লার ফায়ার বেশ ইন্টারেস্টিং অনেক প্রপার্টি সম্পর্কে আপনারা হয়তো বা ধারণা পাবেন, এটা একটু দেখেন, এখানে প্রমাণটাও আছে। ব্ল্যাক থিমে এই জিনিসপত্রগুলো ভালো আসে না, তো যাই হোক। তো এখানে অয়লার টোশন ফাংশন ফ্রম 1 to n এটাও এখানে এক্সপ্লেন করা আছে। আমাদেরও তো কোড আপনারা মেবি দেখছেন, সিমিলার সবকিছু আসলে সেম, এই যে ওরাও সেম কাজটাই করছে, এটা আমি ভাবতেছিলাম যে এত যোগ বিয়োগ গুণ ভাগ এতগুলা করলে আসলে আমি আহ, ভালো পারফরমেন্স পাবো না। তারপরে আরো বেশ কিছু প্রপার্টি আছে, গাউস হচ্ছে তার একটা খুব সুন্দর প্রপার্টি বের করছিল ডিভিজর সাম রিলেটেড। কোন একটা সংখ্যা যদি ধরেন আপনার 10 হয়, আপনি যদি ওই সংখ্যাটার প্রত্যেকটা ডিভিজর চিন্তা করেন 1 2 5 10 চারটা ডিভিজর আছে, তাদের প্রত্যেকের আপনি আলাদা আলাদা ভাবে 5 ভ্যালু বের করলেন। সো 1 এর 5 ভ্যালু হবে 1, 2 এর 5 ভ্যালু হবে হচ্ছে আপনার 1, 5 এর ক্ষেত্রে হবে 4, 10 এর ক্ষেত্রে হবে 4। এই 5 ভ্যালুগুলো যদি আপনি যোগ দেন আপনি একই সাথে পাবেন 10, যেটা হচ্ছে ওই অ্যাকচুয়াল নাম্বারটা সমান। তো এই যে সামেশন অফ ডি মানে ফাই অফ ডি, যেখানে ডি হচ্ছে এন এর একটা ডিভিজর, তো এরকম যত ডিভিজরের অয়লার ফায়ার ভ্যালু আছে সবাইকে যদি যোগ করেন আপনি ওই ওই সংখ্যাটাকেই পাবেন, যেটা হচ্ছে অ্যাকচুয়াল নাম্বারটা ছিল, যেটা হচ্ছে এন। সো এই ডিভিজর সাম প্রপার্টি মাঝে মাঝে কিছু প্রবলেমে কাজে লাগে, আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন অয়লার থিওরেম। তো আমি এইটা আগামীকালকের ক্লাসে দেখা মানে নেক্সট যে ক্লাসটা হবে আমাদের নাম্বার থিওরির লাস্ট ক্লাস, সেইখানে আমি এই জিনিসটা দিয়ে মজার মজার কিছু জিনিস দেখাবো এবং একটা প্রবলেম আমি সলভ করে দেখাবো, যেটা হচ্ছে এক্সপোনিয়াল প্রবলেমটার নাম আপনারা সার্চ করে দেখতে পারেন চাইলে, এক্সপোনিয়াল লিখলেই আপনারা পাবেন মেবি, এখানে দেয় নাই। আচ্ছা সো ক্যাটিস হচ্ছে একটা অনলাইন জাজ, এইখানে গেলে আপনি প্রবলেমটা পাবেন। তো কোথায় প্রবলেম, ব্যাক টু প্রবলেম ডেসক্রিপশন, এই যে। সো এটাও আমি আপনাদের সাথে এখানে শেয়ার করে রাখি, এটা আগামীকালকের ক্লাসে সবাই দেখে আসতে মানে নেক্সট যে ক্লাস হবে দেখে আসতে পারেন। তো এই প্রবলেমটা নিয়ে কথাবার্তা বলবো, মজার প্রবলেম। তো এটা সলভ করতে গেলে আমাদের এই অয়লার ফায়ার রিলেটেড বিগ মড এর কিছু কনসেপ্ট আমাদের জানা লাগবে, এবং আমরা একই সাথে আমরা আইসিপিসি ঢাকার একটা প্রবলেমও সলভ করে ফেলতে পারবো। তো প্রবলেমটা হচ্ছে 2000 প্রবাবলি 15 প্রিলিমিনারি, আমি ঠিক শিওর না 15 বা 16 প্রিলি হবে, 15 না এটা 16 হবে। এটা আমার প্রথম প্রিলিমিনারি ছিল মেবি, আমি ঠিক শিওর না 16 নাকি 17, দেখি তো 17 17 17 না 17 না 15 প্রিলি,
দেখি তো, হ্যাঁ হ্যাঁ সরি 15 এপ্রিলই, রাইট। সো এই প্রবলেমটাও আমরা আসলে সেই দিন সলভ করবো। দুইটা খুবই ইন্টারেস্টিং প্রবলেম। এই 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 যে এখানে মেবি অনেকে খেয়াল করতেছেন, এই যে এটাকে বলা হয় ফারম্যাটস লিটল থিওরেম। তো এই থিওরেমটা আমরা এখানেও দেখতে পাইতেছি। সো এটার সাথে এটা রিলেটেড অ্যাকচুয়ালি। তো আমরা আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো এই দুইটা প্রবলেম নিয়ে নেক্সট ক্লাসে। আমরা অলরেডি সেগুলোর লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, একটু দেখে আইসেন। আর এই তো এটাই। তো কারো যদি কোনো কোয়েরি থাকে বলতে পারেন। অয়েলার ফাই রিলেটেড আমাদের এটাই আসলে ডিসকাস করার ছিল, এবং আমরা আরো অ্যাকচুয়ালি মানে খুবই সবচেয়ে মজার অ্যাপ্লিকেশনটা দেখবো হচ্ছে নেক্সট ক্লাসে। এই যে আপনার বিগ মড যখন আমরা বের করি, a⁴b বের করি, আমরা লগ এনে বের করছিলাম, এই জায়গায় এই অয়েলার ফাইয়ের খুব চমৎকার একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো কারো যদি কোনো কোয়েরি থাকে বলতে পারেন। আমরা কন্টেস্টের টাইম বাড়াই দিছি, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে এই কন্টেস্টেই আমরা অয়েলার ফাই রিলেটেড প্রবলেমগুলো অ্যাটাচ করব এখানে। ওকে, ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে সবার সাথে কথা হবে আবার তাহলে। আর সবাই একটু কন্টেস্টে পার্টিসিপেট করেন, আমি টাইম হচ্ছে এক্সটেন্ড করে দিছি। ওকে, আল্লাহ হাফেজ।